আলতো হেসে বলল, ওই, তোমাদের ছেড়ে যেতে হবে তো, তাই একটু মন খারাপ। তুমি এসেছো দেখে আমি অনেক খুশি। পরেশ মামা তার ব্যাগ থেকে একটা লাল রঙের ছোট বক্স এগিয়ে দিল পদ্মের দিকে। খুশি মনে বলল, এই যে ধর, এটা তোর জন্য, দেখ তো পছন্দ হয় কিনা। পদ্ম বক্সটা হাতে নিল। চারপাশে সকলের কৌতূহল মেটানোর জন্য বক্সটা খুলতেই দেখে স্বর্ণের একজোড়া ভারী দুল জ্বলজ্বল করছে। তা দেখে ছায়ার হাসি হাসি মুখ মুহূর্তেই চুপসে গেল। কপালে ভাঁজ ফেলে বলল, ও মা, আপনি এত দামি জিনিস আনতে গেলেন কেন? হ্যাঁ, এটার তো দাম অনেক হবে। না না, এত দামি কিছু পদ্ম কিভাবে নিবে? না না না, এটা উচিত হবে না। কেন উচিত না? আমি কি তোদের কেউ না? তোর ছোটবেলা থেকে তোর মেয়েদের শৈশব কৈশোর আমি ছিলাম, সে নিশ্চয়ই ভুলে যাসনি। তবে কিভাবে এসব বলছিস? ছায়ার তবুও কাট কাট মুখের প্রতিচ্ছবি বদলালো না। সে ঠাই আগের ন্যায় দাঁড়িয়ে থেকেই বলল, না, তবুও এত দামি উপহার দিবেন না পদ্মকে। আমার এটা দৃষ্টিকটু লাগবে। আপনি বরং কম দামি কিছু দিয়ে দিন। আমার পদ্ম হাসি মুখে গ্রহণ করবে। আপনি এটা ফিরিয়ে নিন। পরেশ মামাও নিজের কথায় অটল। অতঃপর অনেকটা সময় তর্ক বিতর্ক করার পর হার মানলেন তিনি। ছোট শ্বাস ফেলে ছায়ার উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, তবে তোর কথাই রইল। আমি তো তোদের পর, আমার থেকে তোরা নিবি বা কেন? পর আপনের কথা না, উপহার দিলেই আপন, না হয় পর, এসব কেন ভাবছেন? আপনার আন্তরিকতাতেই আমরা সন্তুষ্ট। ঠিক আছে, তবে পদ্মের বিয়ের শাড়িটা আমিই দিব, এটা তো নিবি নাকি? অবশেষে ছায়া না পেরে রাজি হলো এই প্রস্তাবে। এর মাঝের পুরোটা সময় পদ্ম পত্রের দিকে তাকিয়ে রইল প্রশ্নমাখা দৃষ্টিতে। কিছু একটা বলতে চেয়েও ভরা সমাগম দেখে সে বলল না। আনন্দ হইচয়ে আবার মেতে উঠল পুরো বাড়ি। পত্র মামাকে ঘরে যেতে বললেও সে গেলেন না। আনন্দ পছন্দ করা মানুষ সে। সবসময় আনন্দে মেতে থাকতেই তিনি পছন্দ করেন। বেশিরভাগ সময় সে সদরে থাকলেও হুটহাট গ্রামে এসে পত্রদের বাড়িতে থাকেন। আনন্দে ভরিয়ে রাখেন তখন বাড়িটা। সকল আনন্দ আমেজ তখন ঘুমিয়ে পড়েছে। বাড়ির উঠোনে অনেক আলো থাকলেও মানুষ মাত্র তিনজন, ছায়া, পত্র ও পুষ্প। তারা রান্না বান্নার সব গুছিয়ে রাখছে, কেটে কুটে ধুয়ে রাখছে। আগামীকাল এত কাজ সামাল দেওয়া সম্ভব না, তাই এখনই করে রাখছে। বর্ষার প্রকৃতি তো, তাই শীত শীত ভাবটা একদম জুবুথুবু হয়ে এসেছে। ছায়া মাংসের টুকরো করতে করতে বলল, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। পত্র কলপারে গিয়ে মাংসের আলু ধুচ্ছিল তখন, আর পুষ্প মশলা পিষছিল। মায়ের কথায় দুজনেই মায়ের দিকে তাকায়। পুষ্প নরম কণ্ঠে বলে, কাজগুলো হাতে হাতে শেষ করে দেই মা, তাহলে তোমার কষ্ট কম হবে। ছায়া এক পলক দুই মেয়ের দিকে তাকিয়ে ছোট শ্বাস ফেলে বলল, পুষ্প, আমার কষ্ট কমাতে চাও? তবে এমন সাদামাটা চাল চলনটা বাদ দিয়ে দাও। আগের মতো রঙিন হও, আমার ভালো লাগবে। আর পত্র, তুমি তুমি তো সিদ্ধান্ত নিতে শিখো। সারা জীবন তো ভুল মানুষের সাথে থেকেই ভুলটাই শিখলে। পত্র হয়তো বুঝতে পারলো মা কার কথা বলেছে, তাই সাথে সাথে তার মাথায় রাগ উঠে গেল। বেশ হুংকার দিয়ে তাই মাকে বলল, তুমি আবার তো ক্ষান্ত হও মা। মানুষ তো তোর নেই, তবে কেন তাকে প্রতি কথায় টানো? টানার কাজ করছে বলেই টানি। পত্র ধোয়ার কাজটা ফেলেই উঠে চলে গেল গটগট করে। পুষ্প মায়ের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, আমি নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি মা। সেদিন যদি আমি এমন চিৎকার চেঁচামেচি না করতাম তবে এত কিছু হতো না। আজ সবটা ভিন্ন থাকতো। এসব বলে আমার খারাপ লাগাটা বাড়িয়ে দিও না মা। তোমার খারাপ লাগা কমে যাবে, ধৈর্য ধরো। পুষ্প আর কিছু বলল না, নিজের মতন সবটা কাজ শেষ করলো। ছায়াও রইল নিরিবিলি। আজ সকালটাও আধার মেঘের ভেলা নিয়ে এসেছে। চারপাশে অশান্ত বাতাস। উঠোনে রান্নার জন্য তৈরি করা বড় চুলাটাও জ্বালাতে পারছে না বাতাসের জন্য। গা শীতল করা বাতাস হিম শীতল করে ফেলেছে চারপাশ। ছায়া ব্যস্ত হাতে কিছু রান্না নিজেদের রান্নাঘরেই বসিয়ে দিলেন। অন্তত পক্ষে নতুন অতিথিদের জন্য তো খাবারের আয়োজন করতে হবে। পদ্ম মাত্র স্নান করে এলো পুকুর থেকে। বাড়িতে তখনও পাড়া প্রতিবেশীর ভিড় পড়েনি দেখে বারবার চিন্তায় কপাল কুঁচকাচ্ছে ছায়া। পদ্ম উঠোনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। পুষ্প চা বানিয়ে এনেছে পরেশ মামা আর বাবার জন্য। পরেশ মামা চায়ে চুমুক দিয়ে সমীর বাবুর উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, কাল শুনলাম আপনাদের বাড়িতে নাকি জায়গা জমি নিয়ে ঝামেলা হলো? সমীর বাবু চায়ে চুমুক দিতে দিতে বললেন, হ্যাঁ, আমাকে তো পদ্মের মা ডাক দেয়নি। আসলে কোয়ার্টারে আসা মালিকের ছেলে ও ছেলের বন্ধুরা যে প্রজেক্টের জন্য এসেছে, সেটার জন্য আমাদের বাড়ির জায়গাটাও প্রয়োজন। ওরা আমাকে বললেও আমি নিষেধ করে দিই।
তাই কার লোক পাঠিয়ে? ছায়া তো নাকি নিজেই ওদের সাথে কথা কাটাকাটি করেছে। ছায়া তো চিরকালেরই সাহসী। ওর বিয়ে তো কম বয়সেই হলো, কিন্তু সেই কম বয়সেই কত ছেলেকে সায়স্তা করেছে ও। একদম বীর কন্যা। ওর যে রূপ, ছেলেদের ভয়ে তো ওর জেঠু জেঠিমা বেরোই হতে দিতেন না। কিন্তু ছায়া ছিল চঞ্চল। ও ঠিক বের হতো, আর ছেলেরা কিছু বললে শিক্ষাও দিত। পরে শেষে উঠল ছায়ার শৈশব বর্ণনা করতে করতে। তা শুনে পুষ্প বেশ অবাক হলো। অবাক কণ্ঠে বলল, মা চঞ্চল ছিল, এই জীবনে তাকে গম্ভীর রূপ ছাড়া দেখিনি। পরেশ মামার কথার বিপরীতে ছায়া কিছু বললেন না। তবে উঠোনের প্রত্যেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এই নারীটির দিকে। কেবল মনে হলো এই নারীটা বোধহয় কোনো রহস্যের গোপন সমুদ্র। তার মাঝেই উঠোনে ছুটতে ছুটতে হাজির হলো পত্র। হাঁপাতে হাঁপাতে বলল, মা, বাবা, তাড়াতাড়ি চলো। অমৃতার বাবা আর নেই, মানুষটা আর নেই। প্রকৃতিতে তখন মানুষ বিদায় নেওয়ার মৌসুম। আকাশে বাতাসে ছড়িয়ে যাওয়া আগরবাতির ঘ্রাণ জানিয়ে দিচ্ছে কেউ একজন আর নেই। চিতায় তখনও আগুনের ছাট রয়েছে। প্রিয় মানুষদের চোখে অশ্রুর স্রোত। অভ্রদাদাদের বাড়ির উঠোনে বসেছে পাড়াপড়শির হাট। দুলাল ঠাকুরের দেহখানা চিতায় তুলে আবার সকলে এসেছে তাদের বাড়ি। এই গ্রামে দুলাল ঠাকুরদের আপন বলতে যারা আছে তারা হলো দুলাল ঠাকুরের কয়েকজন কাকাতো ভাই এবং ভাইদের পরিবার। তারাও এসেছে আজ আত্মীয়ের এমন সুখে একটু পাশে থাকার জন্য। সকলের মুখে মুখে রটেছে চা বাগানের অস্বাভাবিক পরিবর্তনের কথা। মুহূর্তেই যেন সে পরিবর্তন হাসি খুশি থাকা ঠাকুর পরিবারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রথমে এত ভালো ছেলেটা চলে গেল, তারপর গেল দুলাল ঠাকুর। পুরো বাড়ি জুড়ে পড়ে রইল অসহায় মা মেয়ে। জেঠিমা তো ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে, আবার মিনিট পেরুতেই জ্ঞান হারাচ্ছেন। তাকে ধরেই জটলা বেঁধেছে মহিলাদের। পত্র উঠোনের এক কিনারায় দাঁড়িয়ে পরখ করছে সবটা। হুট করেই সে খেয়াল করলো বিন্নিটা আশেপাশে নেই। পত্র চারপাশে চোখ বুলালো, না, মেয়েটা উঠোনের কোথাও নেই। আর তার মাঝে বারবার জ্ঞান হারাচ্ছে, সেখানেও মেয়েটাকে দেখা যাচ্ছে না। কি অদ্ভুত! মানুষের সমাগম থেকে সরে পত্র উঠে গেল অভ্রদার বাড়ির দোতলায়। প্রথমেই সে বিন্নির ঘরে গেল। ঘরটা অগোছালো তবে ফাঁকা। বিন্নিটা বরাবরই এমন অগোছালো ছিল। পত্র চারপাশ খুঁজে বিন্নিকে না পেয়ে চলে গেল বিন্নির পাশের ঘরটাতে। অভ্রদার ঘর এটা। কাঠের দরজাটা ঠেলতেই কর্মর শব্দ তুলে খুলে গেল দরজাটা। রুমটা কি সুন্দর গুছানো, তবে শূন্যতায় খা খা করছে চারপাশটা। বারান্দা গলিয়ে এক ফালি শেষ বিকেলের রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। পত্রের হুট করেই অনুভব হলো অভ্রদার শূন্যতা। অভ্রদা যে চিরতরে বিদায় নিয়েছে এ কথাটা পত্রের এই মুহূর্তে এসে মনে পড়ল। সে ধীর পায়ে অভ্রদার ঘরে গিয়ে খাটের পাশে দাঁড়ালো। রুমটার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে পত্রের কানে কেবল একটা কথাই বাজছে, অভ্রদা নেই, নেই এবং নেই। পত্র বিচলিত হলো, শরীর কাঁপিয়ে ঘাম ঝরতে লাগলো। এতদিন সে বেমালুম এই কথাটা ভুলেছিল। ঠিক ভুলে থাকা না, তাকে কেউ একজন এ কথাটা মনে করতে দেয়নি, ব্যস্ত রেখেছে নানান অহেতুক কাজে। অথচ এত বড় একটা সত্যি পত্র অনুভবই করতে পারল না। কিভাবে সে ভুলেছিল? অনুশোচনায় ঘা হলো পত্রের ভেতর। চোখ টলমল করে অশ্রু ঝরলো। পত্র বসে পড়লো খাটে। অনুভব করলো পড়ার টেবিলে কেউ একজন বসে আছে। পত্র সেখানে তাকাতেই দেখলো অভ্রদা বসে আছে। খুব মনোযোগ সহকারে টেবিলের উপর খাতা রেখে কি যেন লিখছে। পত্র চমকে উঠল। বার কয়েক চোখের পাতা ঝাপটালো। না, সে তো ভুল দেখছে না। এই তো অভ্রদা সত্যি সত্যি বসে আছে। পত্রের কণ্ঠে তখন শব্দের ভয়াবহ বিপর্যস্ততা। তবুও পত্র ক্ষীণ স্বরে উচ্চারণ করলো, অমৃতা। খবরদার পত্রলেখা, আমায় ডাকিস না ও নামে। তুই যে তোর অবরোধার কেউ না, তুই তা প্রমাণ করে দিলি। পত্রের চোখ বেয়ে নোনা অশ্রু গড়িয়ে পড়ল। সে বসা থেকে উঠে দাঁড়ালো, মিনতি করে বলল, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করব? আমি থাকতে আমায় নিয়ে মেতেছিলিস, আমি যেতেই বেমালুম ভুলে গেলি আমায়। তোকে তো আমি শেখাতাম কিভাবে ভালো থাকা যায়। ভুলে থাকাটা কোথায় শিখলি পত্রলেখা? তোর অমন দুর্দশাকে কোলরে। অভ্রদার প্রশ্নে পত্র বাক্য হারা। তার দুর্দশা ঘটিয়েছে তার প্রেম। পত্র তা উচ্চারণ করবে কিভাবে? পত্র চুপ রইল, কিন্তু অপর পাশে বসে থাকা অভ্রদা চুপ রইলেন না। সে আগের ন্যায় বলতে লাগলো, পত্র, সুন্দর আর চাকচিক্য মানে সব সঠিক না। চোখ মেলে তাকা, আশপাশ হাতড়ে দেখ। তোর সর্বনাশ তুই নিজের ঘরে নিয়ে এসেছিস। আমি তো ভালো নেই, অন্তত তুই ভালো থাক। পত্র আরও কিছু বলতো, কিন্তু হুট করেই সে টেবিলের উপর তাকাতেই দেখলো সেখানে কেউ নেই।
শুধু টেবিল কেন, পুরো ঘরটাতেই কেউ নেই। পত্র থমকালো, সবটাই তার মনের ভ্রম ছিল। সেটাই হবে হয়তো। হয়তো তার মস্তিষ্কে জাগা প্রশ্নগুলো তাকে কেবল অভ্রদার প্রতিচ্ছবি দেখালো। পত্র বেরুতে যাবে তার আগেই খেয়াল করলো টেবিলের উপর অভ্রদার লাল রঙের মোটা ডায়েরি খানায় ধুলো জমেছে। পত্র সযত্নে ধুলো পরিষ্কার করার জন্য ডায়েরিটা তুলতেই কতগুলো সাদা পৃষ্ঠা খুলে খুলে পড়লো ডায়েরি থেকে। পত্র হতভম্ব। ডায়েরিটা খুলতেই তার হতভম্ব রেশটা আরও বাড়লো। ডায়েরির প্রথম পৃষ্ঠাগুলো ছেঁড়া, কোনো লেখা পৃষ্ঠা নেই। সে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলার কারণেই সাদা পৃষ্ঠাগুলো খুলে খুলে পড়েছে। পত্র অবাক হলো। অভ্রদার এটা বহু যত্নের ডায়েরি, এমন ছেঁড়া থাকার তো কথা না। আর ছিঁড়লেও অভ্রদা ছিঁড়বে না, কাজটা অন্য কেউ করেছে। কিন্তু কেন? এক ঝাঁক প্রশ্ন নিয়েই পত্র অভ্রদার রুম ত্যাগ করলো। মাথায় প্রশ্নদের সরাসরি। পত্র আরেকটু এগোতেই লাইব্রেরিটা চোখে পড়লো, যার দরজা ভেজানো, কিন্তু বেশ বোঝা যাচ্ছে ভেতরে কেউ আছে। পত্র উকি দিল। লাইব্রেরির বাঁ দিকের তাকটার পাশে দাঁড়িয়ে আছে বিন্নি। তার হাতে বিভিন্ন বই ছুঁয়ে দিচ্ছে বারবার। পত্র অবাক চোখে তাকিয়ে রইল বিন্নির দিকে, যে মেয়েটা ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে হাউমাউ করে কেঁদেছিল, নিজের সকল হাসি ভাসিয়ে দিয়েছে মন খারাপের স্রোতে। সে মেয়েটা কিনা বাবার মৃত্যুতে নিরুদ্বেগ। পত্র আর ডাকলো না বিন্নিকে, কেবল চুপচাপ দেখলো মেয়েটার কাণ্ড। নিচ থেকে তখন পরিচিত কণ্ঠ ভেসে আসতেই পত্র উকি মারে উঠোনে। আতসের চিন্তিত চেহারা ভেসে উঠে। লোকটা বিন্নির বাবার মৃত্যুর খবর পেয়েই বোধহয় ছুটে এসেছে, কিন্তু এতটা উৎকণ্ঠা তো তার চোখে মুখে থাকার কথা না। তবে কেন এত উৎকণ্ঠা? কিসের চিন্তা তার? বিন্নির জন্যই কি সে চিন্তা? পদ্মের আশীর্বাদের তারিখটা সকলে পিছাতে বললেও ছায়া তা করলেন না। নিজের কথায় সে অটুট রইল। সন্ধ্যার দিকে পদ্মের আশীর্বাদ হয়ে গেল বেশ সাদামাটা ভাবেই। যদিও পদ্মের মুখে আনন্দের ছিটেফোঁটা ছিল না, কিন্তু ছায়া ছিল প্রচণ্ড খুশি। তার মুখ থেকে এক সেকেন্ডের জন্যও যেন হাসি সরেনি। সে নিজের সিদ্ধান্তে অটল থেকেছে, এমন তা করে দেখিয়েছে। গ্রামবাসী কয়েকজন তা নিয়ে হাসি ঠাট্টা করেছে, কেউ বা ধিক্কার দিয়েছে, আবার কেউ প্রশংসাও করেছে। দেখতে দেখতে সকল ব্যস্ততা কাটিয়ে রাত নেমেছে প্রকৃতির বুকে। পরেশ মামা বসে আছেন উঠোনের মধ্যিখানে কাঠের চেয়ারে। ছায়া রান্নাঘরেই টুকটাক কাজ সারছেন। পরেশ মামা চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ফেললেন। তার আবার সময় অসময়ে চা খাওয়ার অভ্যেস। উঠোনে আপাতত কেউ নেই। সমীরবাবু কেয়ারটেকারের কাজটা ছেড়ে দিয়েছেন কয়েকদিন আগেই, তাই আজকাল নতুন কাজের সন্ধানে থাকেন। পুষ্প আজও অভ্রদার বাড়িতে চলে গেছে। গ্রামের আরও কয়েকজন মহিলা অবশ্য সেখানে আছে, সাথে পুষ্পও থাকবে। পত্র বাড়ির কথা ভেবে আর যায়নি। বর্তমানে সে নিজের ঘরে কিছু একটা করছে, আর পদ্ম শুয়ে আছে নিজের ঘরের বিছানায়। পরেশ চায়ের কাপে দ্বিতীয় চুমুকটা দিয়ে খানিক গলা পরিষ্কার করে ছায়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, এবং সক্ষমও হলো। ছায়া নীরব দৃষ্টিতে তাকালো পরেশের দিকে, ধীর কণ্ঠে বলল, কিছু বলবেন? তুই এখনো পত্রের সাথে খারাপ আচরণ করিস কেন? স্যার ব্যস্ত কর্মঠ হাতটা থেমে গেল পরেশের প্রশ্নে। বার দুয়েক পলক ফেলে তাকালো আধারে বসে থাকা মানুষটার দিকে, অতঃপর গোপনে একটা শ্বাস ফেলে বলল, তেমন কিছুই না। তুই চোখ ফাঁকি দিতে চাস আমার? ছায়া জবাব দিলেন না। নিচের দিকে তাকিয়ে আপন মনে নিজের কাজ করতে লাগলেন। পরেশও আর কিছু বললেন না। অলস হাতে নিজের চাটুকু শেষ করে উঠে দাঁড়ালেন। চায়ের কাপটা রান্নাঘরের দরজার সামনে রেখে ধীর কণ্ঠে বললেন, তোর সাথে সরলার সম্পর্কও আমি দেখেছিলাম। এতটা বদলানোর কোনো কারণ ছিল না, তবুও তুই বদলেছিলি কেন? তারও কোনো উত্তর নেই। ছায়ার একরক্ষা উত্তরে তপ্ত শ্বাস ফেলল পরেশ। ক্ষীণ স্বরে বলল, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। আপনি তো শহরে থাকেন, বিয়ে করেননি কেন? তারও উত্তর আমার কাছে নেই। বাক্যটুকু শেষ করেই পরেশ তৎক্ষণাৎ প্রস্থান নিল। ছায়া তাকালো না অবধি সেদিকে। সে যেন জানতো এমন একটা উত্তর দিবে পরেশ। তার ঠিক কিছুক্ষণ বাদেই পদ্ম ঘর থেকে ছুটে এলো হুড়মুড় করে। কলপার অবধি এসেই বমি করে ভাসিয়ে দিল। পদ্মের বমির শব্দে পত্র ঘর থেকে বেরিয়ে এলো। ছায়া নিজেও রান্নাঘর থেকে উঠে গিয়ে পদ্মের পাশে দাঁড়ালো। পত্রের চোখ মুখ বিচলিত হাবভাব দেখা গেলেও ছায়ার অভিব্যক্তির কোনো পরিবর্তন ছিল না। সে নিরুত্তর চেয়ে রইল। পদ্ম বমি করতে করতে ক্লান্ত হতেই তার চোখ মুখে জলের ঝাপটা দিল ছায়া। মাথায় খানিক জলও ঢাললো, তারপর আবার নিজের আঁচল দিয়ে মুছে দিল সে জল। পদ্ম ততক্ষণে প্রায় নিতিয়ে গেছে। পত্র চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে বর্দি তোমার? মা, কি হয়েছে গো? হুট করে বমি করলো?
অবেলায় খেয়েছে তো তাই বোধহয় বদহজম হয়ে গেছে। তুই যা নিজের ঘরে, আমি আছি ওর মায়ের স্বাভাবিক উত্তরটাও অস্বাভাবিক লাগলো পত্রের। সে ভ্রু কুঁচকে বলল, খেয়েছে তো অল্প একটু। তাছাড়া আজকাল তো বর্দি খেতেই চায় না। তুমি বরং একটু ডাক্তার দেখাও বর্দিকে। নিশ্চয়ই কিছু হয়েছে ওর। তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে? যেতে বলেছি না এখান থেকে, যাও বলছি। মায়ের ধমকে কিঞ্চিত থতমত খেয়ে গেল পত্র। মা যখন অনেক গম্ভীর হয়ে যান তখন কেমন তুমি তুমি করে কথা বলে। মায়ের আচরণে বোঝা গেল মা এখনো গম্ভীর হয়ে আছেন। কিন্তু পত্রের সন্দেহ মিটল না। সে নিজের ঘরে যেতে যেতে মায়ের চাপা ধমক শুনল। মা কেমন তাচ্ছিল্য করে বলছে, এখন বুঝছো তো ভুল আবেগে গা ভাসালে কি হয়? যে তোমার এসবের জন্য দায়ী সে কোথায় আজ? পিঠ বাঁচিয়ে তো ঠিকই চলে গেল। তুমি এখন ফেলনা যাবে সমাজের কাছে। তাই যাই বলছি তাই করো। রাতুল ছেলেটা বেশ ভালো, ও তোমাকে ভালো রাখবে। ওর পরিবার বলতে তেমন কেউ নেই, তোমাকে নিয়ে সদরে চলে যাবে। আর কলঙ্কের ভয় নেই। আমি তোমার ভালো চাই। মায়ের কথা শেষ হতেই পদ্ম হাউমাউ করে কেঁদে উঠল মাকে জড়িয়ে। পত্রেরও যেন হিসেব মিলাতে সুবিধে হয়ে গেল। সে বুঝতে পারছে বড়দের কালো অধ্যায়ের কথা। এবার সরাসরি জিজ্ঞেস করলে সে তার উত্তর পেয়ে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। মা যখন বড়দিকে নিয়ে ঘরে শুয়ে আসলো, পত্র তখন নিজের ঘরে সুযোগের অপেক্ষা করছিল। ছায়া পদ্মের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যেতেই পত্র হাজির হলো বড়দির ঘরে। পদ্ম তখন কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর পর তার শরীর কাঁপছে। খুব সম্ভবত কান্নার দাপটে কেঁপে কেঁপে উঠছে। পত্র সেদিকে তাকিয়ে নিজেকে তৈরি করলো। অতঃপর বেশ গম্ভীর কণ্ঠে বলল, বর্দি, আমি যদি খুব ভুল না হই, তবে তোমার সর্বনাশের কারণ বিপ্লব ভাই, তাই না? পদ্ম চমকে উঠল। তৎক্ষণাৎ তার চোখের উপর থেকে হাতটা সরে গেল। বিস্মিত চোখে তাকিয়ে রইল ছোট বোনের দিকে। পত্র এগিয়ে এলো, বাঁকা হেসে বলল, পুকুর পাড়ে তার সাথে তো গভীর প্রেমে মত্ত হতে। সেই প্রেমেরই ফল। সত্যি বলছি না? পদ্মের যেন উত্তর দেওয়ার আর ভাষা নেই। পরপর এভাবে ধরা পড়ে যাবে সে ভাবতেই পারেনি। চোখে মুখে অবিশ্বাসের উপচে পড়া ঢেউ। পত্র তা দেখে জল চৌকিতে বসলো। তাচ্ছিল্য করে বলল, বিপ্লব ভাইকে তো আজকাল আর দেখা যাচ্ছে না। সেদিন মায়ের জ্বরের ওষুধ দিতে এলো, এরপর আর তার দেখা নেই। কি ব্যাপার বলো তো? পত্রের প্রশ্নের বেড়াজালে হাঁসফাঁস করে উঠল পদ্ম। উপায় না পেয়ে শেষমেশ কেঁদে উঠল। দুহাতে মুখ ঢেকে বলল, কাপুরুষ, ও কাপুরুষ ছিল। ভুল প্রেমের মতো হওয়া জীবনের সবচেয়ে বড় পাপ ছিল। ওরে বিশ্বাস করে আমি জীবনের সবটা দান করেছি, অথচ ও আমাকে শেষ করে দিল পদ্ম। একেবারে শেষ করে দিল। আমাকে ডুবিয়ে ও পালিয়েছে, এখন কথা রাখেনি ও। পত্র কন্দনরত বোনের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে প্রশ্নরা হামাগুড়ি খাচ্ছে। সেই প্রশ্নদের দমিয়ে রাখতে না পেরে অবশেষে সে প্রশ্ন করেই বসলো। আমি তোমাকে দেখেছিলাম সন্ধেবেলা পুকুর পাড়ে। বিন্নি দেখিয়েছিল। এতদিন সঠিক সুযোগের জন্য বলিনি। আবার তুমি অস্বীকার করবে তাই বলিনি। কিন্তু মা জানলো কিভাবে এসব? তবে কি বিন্নি বলল? জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনাই ঘটে যায়, কিছুটা ইচ্ছায় কিছুটা অনিচ্ছায়। তেমনই অপ্রত্যাশিতভাবে হয়ে গেল পদ্মের বিয়েটা। চা বাগানের গুমট পরিস্থিতি ভেদ করে একটা মধুর লগনে পদ্মের কলঙ্ক ঢেকে দিল পাশের গ্রামেরই সরল সোজা ছেলেটা। একজন ছেলে যেখানে কলঙ্ক লেপে উধাও হয়ে যায় নারী জীবনে, তেমন আরেকজনই ছেলে পারে সে কলঙ্ক মুছে একজন নারীকে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জীবন দিতে। আজ পদ্মও তেমন সঠিক মানুষ পেয়ে আবারও উজ্জ্বল নক্ষত্রের ন্যায় বাঁচার সুযোগ পেল। বিয়ে শেষ হলো, ঘনিয়ে এলো বিদায় মুহূর্ত। কান্নাকাটি হলো বনে বনে, আত্মীয় স্বজনে, পাড়া প্রতিবেশীতে। কাঁদলেন না কেবল ছায়া। মেয়েকে জড়িয়ে ধরে কেবল শীতল কণ্ঠে বললেন, তোমার ভালোটা আমি গুছিয়ে দিলাম, কখনো সুযোগ হলে অন্য কারো ভালোটা গুছিয়ে দিও তুমি। পদ্ম মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। পৃথিবীতে এই মহিলাটার মতন এত কঠোর বোধহয় কেউ হতে পারবে না কখনো। মা তো এমন হয় না। পত্রও কাঁদলো বোনের বিদায়ে। তবে বিদায় বেলা সবার অগসরে পদ্ম বোনের দিকে সন্দেহের তীর ছুঁড়ে মেরেছিল। তুই যে পরশ মামার থেকে স্বর্ণের আংটি নিয়েছিস, মা তো জানে না, তাই না? মাকে জানিয়ে দিস। পত্র আমতা আমতা করে কোনো মতে কথা ঘুরিয়ে দেয়। পদ্মের স্বামী রাতুল বড্ড ভালো ছেলে। স্ত্রীর কান্নায় স্ত্রীকে সান্ত্বনা দিয়েছে। বকা বকা কণ্ঠে বলেছে, কেঁদো না, অনেক কষ্ট হলে তুমি না হয় আজকের দিনটা থেকে যাও। স্বামীর এহেন উদার মনের পরিচয় পেয়ে পদ্ম আরও হাউমাউ করে কেঁদে ওঠে। মায়ের প্রতি কৃতজ্ঞতায় তার চোখ সজল হয়ে ওঠে।
মা কেবল ভালো কাউকে না, শ্রেষ্ঠ কাউকে উপহার দিয়েছে তার জীবনে। কান্নাকাটি, আনন্দ, অনুষ্ঠান, হইচইয়ের পর চা বাগানে নামে আরেক দফা নিশ্চুপতা। আবার সব শুনশান, নীরব। বেশি কিছুদিন পরের কথা। চা বাগানে তখন আধুনিকতার ছোঁয়া লাগা শুরু। প্রজেক্টের কাজ করার জন্য শহর থেকে আধুনিক কত সব মানুষ এসে উপস্থিত। তাদের চালচলনে তাক লাগে চা বাগানের মানুষদের। তারাও কিছুটা ওই রকম হওয়ার চেষ্টায় মন দেয়। তবে প্রজেক্টটা যে এই বিশাল সুন্দর চা বাগানকে আধুনিকতার সাথে সাথে নিষ্প্রাণতাও দান করবে, তাও রটে যায় মানুষের মুখে মুখে। কমল চা বাগান হয়তো শহুরে ছোঁয়ায় আধুনিক হবে, কিন্তু সাথে সাথে তার সজীবতাও হারাবে। তা নিয়ে বৃদ্ধ যুবক সবাই চিন্তিত। প্রজেক্টের কাজ ততদিনে খানিক এগিয়ে গিয়েছে। চা বাগানের একাংশ তখন প্রাণহীনতার আভাস দেওয়া শুরু করেছে। তেমনই একদিন দুপুরের দিকে ঘটনা। ছায়া রান্নাঘরে রান্না করছেন। পত্র স্কুলে আর পুষ্প অভ্রদার বাড়িতে। সুমির বাবুও বাড়ি নেই। কেবল পরেশ মামা তার জন্য বরাদ্দকৃত রুমটাতে ঘুমিয়ে আছেন। রান্নাঘর থেকে ছায়ার রান্নার খুটখাট শব্দ ভেসে আসছে। তখনই উঠোনে হুড়মুড় করে প্রবেশ করলো গ্রামের পরিচিত একটা 12-13 বছরের ছেলে। উঠোনে এসেই সে বেশ জোরে জোরে ডাকতে শুরু করলো ছায়াকে। জেঠিমা, ও জেঠিমা, শুনছো গো? কই তুমি? ছায়া তখন কেবল মশলা ছেড়েছে গরম তেলে। এমন হইচই শুনে সে কড়াই না নামিয়েই উঠোনে নেমে আসে। ছেলেটা তখনও হাঁপাচ্ছে। ছায়া পরিচিত মুখ থেকে ভ্রু কুঁচকায়, প্রায় কিছুটা অবাক হয়েই বলে, কি রে রামু, এমন ভর দুপুরে চিৎকার দিচ্ছিস কেন? হ্যাঁ, ভর দুপুরে চিৎকার দিলে লক্ষ্মী থাকে নাকি ঘরে? আর হাঁপাচ্ছিসই বা কেন? হ্যাঁ, ছেলেটা ততক্ষণে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে নিবিষ্ট। নিজেকে কিছুটা ধাতস্থ করেই বলল, জেঠিমা, তাড়াতাড়ি মাঠে চলো, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে গো। কি কাণ্ড? জেঠিমার সহজ স্বাভাবিক প্রশ্নে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো রামু নামের ছেলেটা। অতঃপর ব্যথিত কণ্ঠে বলল, জেঠামশাই সেখানে পড়ে আছেন, তার শরীরে রক্তে মাখামাখি, তাড়াতাড়ি আসো। কথাটা বুঝতেই যেন ছায়ার বেশ কিছুটা সময় লেগে গেল। কিন্তু যখনই মস্তিষ্কের নিউরনে ছড়িয়ে গেল, সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। ছুটে বেরিয়ে গেল উঠোন পেরিয়ে সদর দরজা খুলে। পিছে পিছে রামুও ছুটল। চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে উঠে গেছে পরেশ মামাও। শুকনো খড়খড়ে মাঠটাতে মানুষের জটলা। বিরাট এক ঘোমটা দিয়ে ছায়া হাজির হলো সেই মাঠে। হইচই ভিড় ঠেলে ছায়া উপস্থিত কাঙ্ক্ষিত জায়গায়। সমীরবাবু পড়ে আছে মাটিতে, নাক চোখ মুখ ফেটে রক্তে মাখামাখি, মাটি আর সমীরবাবুর শরীর। আশপাশ তাকাতেই দেখলো বিন্নি, বিন্নির মা, পুষ্প সব হুড়মুড় করে হাজির হয়েছে সেখানে। পুষ্প কাঁদছে হাউমাউ করে, বিন্নিও কাঁদছে। বিন্নির মা ঠাকুরপো ঠাকুরপো করে সমীরবাবুর মাথাটা নিজের কোলে উঠিয়ে নিলেন। সাদা থান কাপড়টা তখন রক্তে ভরে গেল। চিৎকার করলো না ছায়া। সে স্বাভাবিকভাবে বসলো সমীরবাবুর পাশে। বেশ গম্ভীর কণ্ঠে ভিড়ে অবস্থানরত একটা মহিলার উদ্দেশ্যে বলল, আয়শা, একটু জল এনে দাও তো বউ। অল্প বয়স্ক কালো সিমসাম গড়নের বউটা অবাক দৃষ্টিতে তাকালো ছায়ার দিকে। বিস্মিত হয়ে বলল, চাচি, আমি দিব পানি? চাচা সেই পানি খাইবে? ফুপুজি তো আমারে আপনাদের বাড়ির দরজায় দাঁড়াতে দিতেন না। অত কথা বলছো কেন বউ? তাড়াতাড়ি জল আনো। তোমার চাচা যান বড় না কে কি করেছে সেটা বড়। ছায়ার কথার বিপরীতে আর একটাও টু শব্দ করলেন না বউটা। সে ছুটে গিয়ে মুহূর্তের মাঝেই জল নিয়ে হাজির হলো। ছায়া সমীরবাবুর চোখে মুখে সেই জল ছিটে মারল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না তার বিপরীতে। বিন্নির মা আরও হাউমাউ করে কেঁদে উঠল। ছায়া বিরক্ত হলো, বিরক্ত কণ্ঠে বলল, কান্না থামান দিদি, শ্বাস চলছে ওনার, আপাতত তাকে সদরে নিতে হবে। ছায়ার বৌদুলতে সমীরবাবুকে ধরাধরি করে একটা মোটর চালিত গাড়িতে উঠানো হলো। তখনই পরেশ মামাও ছুটতে ছুটতে চলে এলেন। ছায়া গেলেন না সমীরবাবুর সাথে সদরে। পরেশ মামা গেলেন, আর গ্রামের দু একজন গেলেন। পুষ্প যেতে চাইলেও ছায়া যেতে দিলেন না। সবাই অবশ্য কিছুটা বিস্মিত হলেন ছায়ার এমন ভাবলিহীনতা দেখে। যার স্বামীর এই অবস্থা, সে কিভাবে এতটা কঠিন থাকতে পারে। বিন্নির মা ছায়ার সাথে সাথে পত্রদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ছায়া পথিমধ্যেই কিছু একটা ভেবে দাঁড়ালেন। পুষ্পের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোর দাদা বাবুর নাম্বার জানিস পুষ্প? ক্রন্দনরত পুষ্প উপর নিচ মাথা নাড়ালো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, হ্যাঁ, জানি মা। বিন্নিকে নিয়ে একটু বাজারে যা তো। রাজেশের দোকান থেকে তোর দাদাবাবুকে ফোন দে, আসতে বল তাকে সদরে।
তোর বাবা ওর হাতে থাকলে ভালো হয়ে যাবে। পুষ্প মাথা নাড়িয়ে বিন্নিকে নিয়ে ধীর পায়ে ছুটল বাজারের পথে। ছায়া আগের নেমেই শক্ত পায়ে হাঁটা ধরলো বাড়ির পথে। বিন্নির মাও তার সাথে পায়ে পা মেলালো। বাড়ির কাছে আসতেই ছায়ার চোখ মুখ আঁধার হয়ে আসে। পত্র চিৎকার করছে বাড়ির ভেতর থেকে, আর কালো ধোঁয়ায় চারপাশ আঁধার হয়ে আছে। ছায়া দিশেহারা হয়ে বাড়ির দিকে ছুটে যায়। কালো ধোঁয়ায় ঠাউর করতে পারে না কিছু, কিন্তু ততক্ষণে রান্নাঘর হতে পিসির ঘর, পুষ্পের ঘর পুড়ে গেছে। সেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছায়াকে এবার উত্তেজিত হতে দেখা গেল। তার হাত পায়ে দেখা দিল মৃদু কম্পন। এই বিভীষিকাময় আধারে সে চিৎকার করতে করতে পত্রকে ডাকছে। পত্র, ও পত্র, মা তুই কোথায়? আমি আসছি, ভয় পাস না। কোথায় আছিস বল আমাকে। 1/3 পুড়ে যাওয়া ঘরটার দিকে নিষ্পলক তাকিয়ে আছে ঘরের প্রাণগুলো। ক্ষণে ক্ষণে কান্নার দাপটে কেঁপে কেঁপে উঠছে পুষ্প, পত্র। তাদের সামলে নিচ্ছে বিন্নি। ছায়া শক্ত হাতে ছিঁয়ে নিচ্ছে পুড়ে যাওয়া ঘরের অবশিষ্ট ধ্বংসস্তূপ টুকু। পুরোপুরি পুড়ে ছাই হয়নি। আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে আতপোড়া ঘরটা দাঁড়িয়ে আছে টলমলে ভঙ্গিতে। ছায়ার চিৎকার শুনে আশেপাশের মানুষগুলো এসে সাহায্য করার কারণেই ঘরটাকে বাঁচাতে পেরেছে। তবে আগুন মোটামুটি ভালো ছড়িয়েছিল। ঝকঝকে টিনের চাল কালো রঙে ছেয়ে গেছে। কেবল পরিপূর্ণভাবে ঠিক আছে ছায়াদের রুমটুকু। আপাতত সবাই সেখানেই ঠাঁই নিয়েছে। ছায়া সন্দিহান চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবটুকু। কড়াই থেকে এতটা আগুন লাগার কথা না। তার মনের সন্দেহ গাঢ় হলো, কিন্তু কিছু বোঝারও উপায় নেই। সবটা গুছিয়ে ঘরে এসে স্বস্তির শ্বাস ফেললো ছায়া। পত্র তখন ঘরের এক কোণে জুবুথুবু হয়ে বসে চিকন সরে কাঁদছে। ছায়া সেখানে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাঁদছো কেন অদ্ভুত? সব তো ঠিকই আছে। মায়ের গম্ভীর কণ্ঠে পত্রের কান্নার গতি বাড়ল। হেসকি তুলে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। আমাদের সাথে এমন কেন হচ্ছে? পরপর এতগুলো বিপদ একসাথে। এগুলো সামান্য বিপদ, আমরা সামলে নেব ঠিক। আচ্ছা, তুমি স্কুল থেকে এসে ঠিক কি দেখেছো? আমি তো স্কুল থেকে এসে দেখি বাড়ির সদর দরজা পুরোটা খোলা, চারপাশ আধার করে কালো ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির ভিতরে এসে দেখি রান্নাঘরে ততক্ষণে দাউ দাউ করে আগুন জ্বলছে। ছায়া চুপ করে শুনলো মেয়ের কথা। কতক্ষণ ভাবলো কি যেন, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বুঝলাম, তোমার কোথাও লাগেনি তো? না। ছায়া উঠোনে নেমে গেল আবার। কিছু শুকনো কাঠ নিয়ে আগুন জ্বালালো উঠোনের এক কিনারায়। ঘর থেকে নতুন বাসনপত্র নামিয়ে আনলো। ঠাকুর বাড়ির জেঠিমা বিস্মিত কণ্ঠে বলল, ওমা, বউ, রাঁধবা নাকি? এখন আর তোমার এসব করার দরকার নেই, অনেক ঝঞ্ঝাট গেছে। তোমরা বরং আমাদের সাথে চলো, আমাদের বাড়িতে খাবে। না দিদি, তা কি করে হয়? আপনারা বরং আমাদের সাথে খাবেন আজ। একা মানুষ আর রান্না বান্না করার প্রয়োজন নেই। ছায়ার কথা মানতে নারাজ জেঠিমা। তাই দুজনের মাঝে বাকবিতণ্ডা হলো। কিন্তু ছায়ার যুক্তির কাছে অবশেষে পরাজিত হলো জেঠিমা। অতঃপর হতাশ কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার কথাই হবে, আমিও সাহায্য করছি রান্নায়। ছায়া রাজি হলো সে প্রস্তাবে। দুজন হাত লাগালো রান্নায়। পত্র, পুষ্প, বিন্নি বসে রইল ঘরে। পত্র এক দৃষ্টিতে জানালার বাহিরে তাকিয়ে রইল। পুকুরের ঘাট খা খা করছে তখন নীরবতায়। পত্র বার কয়েক সেখানে তাকিয়ে রইল। বাবার জন্য চিন্তাও হলো, কি জানি বাবাটার কি অবস্থা। এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে পত্র দেখলো কোয়ার্টারে আসা শহরের ছেলেগুলো চারজনেই ঘাটে এসেছে। সবাই হাসাহাসি করছে নিজ মতন। সিগারেটে নিজেদের সুখ উড়িয়ে দিচ্ছে। পত্র তাকিয়ে রইল হাসতে থাকা আতশ নভ কঙ্কর গৌরবদের দিকে। এরা আসার পরই চা বাগানের সব উলট পালট হয়ে গেছে। এর মাঝে একজন মানুষের কাছ থেকে পত্রের জবাবদিহিতা নেওয়ার আছে। ধ্বংসের সূচনা তো সেই মানুষটার হাত ধরেই। পত্র আর প্রেমে অন্ধ থাকবে না। ভাবতে ভাবতেই রাত নামলো প্রকৃতির বুক চিরে। ততক্ষণে সদর থেকেও খবর পাঠানো হলো সমীর বাবুর। মানুষটা প্রাণে বেঁচে গেলেও বাম পাটা চিরতরে নিজের কার্যক্ষমতা হারিয়েছে। তা শুনে আরেক দফা কান্নাকাটি করলো মেয়েগুলো। ছায়া শক্ত হাতে সামলে নিল তাদের। বিন্নি এবং ওর মা বেশ জোরাজুরি করলেন পত্রদের নিয়ে যেন ছায়া ওদের বাড়িতে থাকেন। কিন্তু ছায়া রাজি হলেন না। বাড়িতে যতই নিরাপত্তার অসুবিধা হোক সে এখানেই থাকবে। অতঃপর ছায়ার কথা মেনেই বিন্নি এবং ওর মা ফিরে গেল নিজ বাসগৃহে। সময়টা তখন রাতের দ্বিতীয় ভাগ, 12টা হয়তো বাজে। পুষ্প ও পত্র ঘুমিয়ে আছে ছায়াদের খাটে।
এবং ছায়া মাদুর পেতে শুয়েছেন নিচে। ঘরে বিদ্যুৎ নেই, হারিকেনের নিভু নিভু আলোয় কেমন রাতের গভীরতা ছড়াচ্ছে চারপাশে। ঝিঝি পোকা ডেকে চলেছে অনবরত। সেই গম্ভীর রাতের নিশ্চুপতা ভেদ করে কয়েক জোড়া পায়ের শব্দ শোনা গেল পত্রেদের বাড়ির আশপাশ জুড়ে। পত্র ও পুষ্পের চোখে তখন কেবল মাত্র দেখা দিয়েছিল ঘুমের আভাস। ছায়া কাত হয়ে শুয়েছিলেন। পায়ের শব্দগুলো নিকটে ঘনিয়ে আসতেই ধপ করে শোয়া থেকে উঠে বসলো ছায়া। মাকে আচমকা উঠে বসতে দেখে পুষ্প ও পত্র শোয়া থেকে উঠে বসলো। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, কি হয়েছে? ওদের প্রশ্নের উত্তরে ছায়া নিজের ঠোঁটে আঙ্গুল চেপে সাবধানী চোখে ইশারা করলো চুপ থাকার জন্য। সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল মেয়ে দুটি। ছায়া উঠে বসলো, হারিকেনের আলো বাড়িয়ে দিল। চারপাশের আধারের ভাব তখন কিছুটা হালকা হলো। পরপর অনেকগুলো পায়ের শব্দ যেন ঘুরঘুর করছে চারপাশে। জানালা দরজা বন্ধ থাকায় ঠিক আন্দাজ করতে পারছে না কারা ঘুরছে। পুষ্প কিঞ্চিত ভীত হলো, মায়ের দিকে তাকিয়ে ভীত সুরে প্রশ্ন করলো, মা, কারা যেন হাঁটছে আশেপাশে, কে এগুলো মা? চুপ, একটু ভয় পাওয়ার প্রয়োজন নেই তোদের। আমি আছি তো, তোরা চুপ থাক, আমি দেখছি। মা, আমিও যাব তোমার সাথে বাহিরে। আজ একটাকেও বাঁচতে দিব না, চলো। পত্রের দিকে তাকালো ছায়া। খুব গোপনে বোধহয় সে বাঁকা হাসলো, কিন্তু তা প্রকাশ পেল না বাহিরে। আগের ন্যায় গম্ভীর থেকে বলল, তুমি এখানেই থাকো, আমি দেখছি কে আছে, তারপর না হয় বের হইও। পত্র মায়ের কথায় রাজি হলো। ছায়া ধীর হাতে ততক্ষণে দরজার খিল খুলেছে। জলজল করা হারিকেনটা নিয়ে বেরিয়ে পড়েছে উঠোনে। পত্র ঘরের মাঝে খুঁজে খাটের নিচ থেকে একটা রামদা বের করলো। তা দেখে পুষ্প ড্যাব ড্যাব করে তাকিয়ে বকা বকা কণ্ঠে বলল, এই এই, তুই দাঁড়িয়েছিস কেন? আজ একটা কিছু করেই ছাড়বো পুষ্প, তুই ভয় পাবি না। ওদের শেষ করে দিব আজ। যদি হামলা করতে কেউ এসেই থাকে, তবে তো তারা শহুরে সেই ছেলেগুলো, তাই না? হ্যাঁ তো। তো তুই পারবি তো তাদের কিছু করতে? পুষ্পের প্রশ্নে ভ্রু কুঁচকালো পত্র। পূর্ণ দৃষ্টিতে তাকালো পুষ্পের দিকে। রামদাটা নিচু করে বেশ বিরক্ত কণ্ঠে বলল, শহুর ছেলে হয়েছে তো কি হয়েছে? রামদায়ের চেয়ে নিশ্চয়ই তাদের জোর বেশি না, তাই না? কিন্তু ভালোবাসার কাছে তো রামদায়ের জোর নেহাতি তুচ্ছ, তাই নাকি? পুষ্পের কথায় পত্র ভেবাচাকা খেয়ে গেল। মুহূর্তেই তার জ্বলে ওঠা সাহস নিভে গেল। অস্বস্তিতে ভরে গেল আঙিনা। আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু অদ্ভুতভাবে তার কণ্ঠ দিয়ে বের হলো না কোনো শব্দ কণিকা। বাইরের ধূপধাপ হাঁটার শব্দ ততক্ষণে চুপ হয়ে গিয়েছে। দু বোনের কথোপকথন থেমে গেল তৎক্ষণাৎ। মায়ের কণ্ঠস্বরও তো আর পাওয়া যাচ্ছে না। পিলে চমকে উঠল ওদের। মায়ের কোনো ক্ষতি হলো না তো? ছুটে বেরিয়ে এলো পত্র, পিছে এলো পুষ্প। উঠোনে নামতেই তারা অবাক। ঘরে এতক্ষণ আঁধার থাকলেও উঠোন জুড়ে চাঁদের মলিন আলো হামাগুড়ি দিচ্ছে। আর সে আলোতে দেখা গেল বাড়ির সদর দরজা খোলা। বাহির থেকে ভেসে আসছে কিঞ্চিত ধোঁয়া আর হলুদ কমলে মিশেল আভা। দুজনেই ভয় পেয়ে গেল তা দেখে। মায়ের বিপদ হলো না তো? ব্যস্ত পায়ে ছুটে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। দরজার বাহিরে পা রাখতেই তারা চমকে গেল। পত্রের হাতে উঠিয়ে রাখা রামদাটা মুহূর্তেই লুকিয়ে ফেললো ওড়নার পিছনে। চা বাগানের পরিচিত কয়েকজন পুরুষ অবয়বের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখলো তাদের মাকে। মুখে দৃঢ় এক হাসি টেনে। মেয়েদের বেরিয়ে আসতে দেখেই ছায়া কিঞ্চিত চোখ রাঙালেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোরা বের হয়েছিস কেন? নিষেধ করেছিলাম না? তোমার সারা শব্দ পাচ্ছিলাম না তো, তাই তাই আর কি, ভয় হচ্ছিল। দুই বোনের আমতা আমতা উত্তরে হাসলো উপস্থিত লোকগুলো, প্রায় 5-6 জন। তার মাঝে কালো বেটে করে পান খেয়ে দাঁত লাল করা লোকটা আশ্বস্ত করে বলল, পত্র, পুষ্প, যা তোরা তোদের মাকে নিয়ে গিয়ে নিশ্চিন্তে ঘুমা। আমরা সবাই আছি তোদের সাথে, কোনো চিন্তা নেই। আমি, জুয়েল, নরেন, তালেব, মনির সবাই তোদের বাড়ির আশেপাশ পাহারা দিব। কেউ তোদের কিছু করতে পারবে না। বিপদের দিনে আমরা থাকবো না তো কে থাকবে? কৃতজ্ঞতায় সজল হয়ে গেল উপস্থিত 3 জন নারীর চোখ। ছায়া বারবার ধন্যবাদ জানিয়ে সে কৃতজ্ঞতা স্বীকার করে মেয়েদের নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। পত্র আর পুষ্প ঘুমিয়ে পড়লেও ঘুম এলো না ছায়ার। থেকে থেকে সজাগ হয়ে উঠল তার মস্তিষ্ক। এপাশ ওপাশ ফিরে কেটে গেল তার রাত। প্রতিদিনের মতন আজও সকাল হলো। কাক ডাকলো, সূর্য উঠল। পত্র উঠোন ঝাড় দিল, ছায়া স্নান করে রান্না বসালেন। দুপুরের দিকে খাবার নিয়ে সে সদরে যাবে।
আবার সন্ধ্যা নামতে নামতে চলে আসবেন। সেই পরিকল্পনা অনুযায়ী সকলে তাড়াতাড়ি হাত মিলিয়ে কাজ শেষ করার লক্ষ্যে আছে। সকালটা ঝলমলে করে উঠতেই উঠোনে হাজির হলো বিন্নি এবং জেঠিমা। তাদের দেখে বাড়ির ভেতর উপস্থিত পত্র, পুষ্প, এমনকি ছায়াও বেশি অবাক হলো। ছায়া অবাক কণ্ঠে বলল, দিদি, অত বড় গাট্টি গোস্তা নিয়ে কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি বউ, তোমার সাথে অনেক কথা বলেছি, কখনো বকেছি, মান রেখো না কেমন, কোনো অভিযোগ রেখো না তোমার আমার উপর। জেঠিমার কথায় যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা বিস্মিত নয়নজোড়া মেলে তাকিয়ে রইল বিন্নি ও বিন্নির মায়ের দিকে। মানুষগুলোর চোখ দুটো কেমন টলমল করছে, যেন এখনই অশ্রু গড়িয়ে পড়বে। পুষ্প ছুটে গিয়ে জড়িয়ে ধরলো জেঠিমাকে, কেঁদে উঠলো হাউমাউ করে। প্রলাপ বকতে বকতে বলল, কই যাবে তুমি জেঠিমা? তোমাদের ছাড়া আমরা থাকবো কিভাবে? এত পাষাণ হচ্ছ কেন গো? চলে তো যেতেই হবে রে মা। এই চা বাগান আমার ছেলে কেড়েছে, আমার স্বামী কেড়েছে, আমার সম্বল বলতে মেয়েটা, তাকে নিয়েই আমি বাঁচতে চাই। তোদের ছেড়ে যেতে বড্ড মায়া হচ্ছে। আমার অভ্রটা যাওয়ার পর তুই যেমন করে যত্ন নিলি আমার, আমি তার বিনিময়ে তোরে কিছুই দিতে পারিনি। কেবল বলবো, মা, আমার ছেলেকে ভুলে যা। তোর জীবনটা বড্ড ছোট শোক পালনের জন্য। হাসবি, খেলবি, বাঁচবি আবার। 50-এ পা রাখা মহিলাটার চোখেও তখন বাঁধনহারা অশ্রু। পুষ্পকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠেই বলল, কালে তো আমরা একসাথে ছিলাম। দিদি, আপনি তো কিছুই বললেন না, হুট করেই চলে যাচ্ছেন যে? আমার ভাই এসেছে নিয়ে যেতে। রাজধানীতে চলে যাব। শহরের জীবন কঠিন জানি, তবে হয়তো আমাকে আর শূন্য হতে হবে না। এখানে সব জায়গা জমি কি করবেন? শিয়াল কুকুরে ভোগে যাবে যে সব। গেলে আর কি করার বলো? তবে আমার ভাই মাঝে মাঝে একবার এসে না হয় জমির ঝামেলা মিটিয়ে যাবে। ভালো থেকো সবাই। পুষ্প তখন কথা শোনার অবস্থায় নেই। কাঠখোট্টা মেয়েটা অভ্রদার মৃত্যুর পরপরই কেমন যেন বদলে গেল, ভুলে গেল নিজের নিজস্বতা, হয়ে উঠেছিল অভ্রদার প্রিয় মানুষদের ভরসা স্থল। জেঠিমার চোখে টলমল করা অশ্রু মুহূর্তেই গড়িয়ে পড়ল। পত্র ও বিদায় বেলা জড়িয়ে ধরল নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে। বিন্নিও কেঁদে উঠল পত্রকে জড়িয়ে ধরে। পাড়া প্রতিবেশীও ভিড় করেছে পত্রেদের বাড়ি। বিন্নিদের বিদায়ের কথা ছড়িয়ে গিয়েছে ততক্ষণে। জেঠিমা সবাইকে জড়িয়ে ধরে ধরে কাঁদলো। বাধা হলো না এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি। ঠাকুর বাড়ির বউ কিনা কাঁদছে সবচেয়ে নিচু জাতির মানুষদের গলা ধরে, বিধর্মী মানুষদের গলা ধরে। এই যুগে এটা অবিশ্বাস্যকর হলেও চা বাগানে এটা ঘটেছে। সবাই যে সবার বড্ড প্রিয়। এখানে মানব ধর্মের ঊর্ধ্বে ঠাঁই মেলেনি কোনো কিছুর। এখন পুজো হয়েছে প্রতিদিন ভালোবাসার, শুদ্ধতম মানুষদের শুদ্ধতম ভালোবাসার। পুরো চা বাগান যেন হাউমাউ করে কেঁদে উঠল। বিদায় দিতে তারা বিন্নিদের সাথে হাঁটতে হাঁটতে ট্রেনের পথ অবধি গেল, যেন জনসমুদ্রের ঢেউ। জেঠিমা শেষ মুহূর্তে নিজেকে ধরে না রাখতে পেরে হাউমাউ করে কেঁদে উঠল। ও দিদি, ও পত্রের মা, কাকি গো, নারী নাকি শ্বশুরবাড়ি পা রাখে জীবিত শরীর নিয়ে, আর বিদায় নেই মৃত শরীর নিয়ে। আমার বুঝি অত দুর্ভাগ্য গো? বেঁচে থাকতেই ছাড়তে হচ্ছে স্বামীর বাড়ি, স্বামীর ঠিকানা। এমন বেঁচে থেকেও মৃত্যু আমায় কেন দিল না ভগবান? কোন পাপে আজ আমি পথের ভিখারি, সব থেকেও আজ শূন্য। এমন দিন ভগবান আমার নামে কেন লিখল গো? জেঠিমার আর্তনাদে চা বাগান স্তম্ভিত। একে একে কেঁদে উঠল সবাই। শাড়ির আঁচলে মুখ চেপে ছায়ার মতন শক্ত নারীও কাঁদল। পত্র নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে বুকের মাঝে লেপ্টে রাখলো। চোখ ঘুরিয়ে পড়ল অশ্রুকণা। আকাশ পানে তাকিয়ে সৃষ্টিকর্তার দরে অভিযোগ করে বলল, কেন হারাচ্ছে সব? মানুষকে শূন্যতে দিতে তুমি এত পছন্দ করো? চঞ্চল বিন্নি কাঁদছে হাউমাউ করে। চোখের সামনে ভেসে উঠছে সাজানো শৈশব, রঙিন হাসি, চঞ্চল মুখ। কই আজ সব, কই হারালো শৈশব? আজ সুখের মৃত্যুতে সে চরমভাবে নিহত, চরমভাবে। বিন্নিরা গ্রাম ছেড়েছে আজ পুরো একদিন হলো। প্রকৃতিতে তখন বিরহের সুর। দুঃখী দুঃখী মেঘ যেন আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে। প্রকৃতিও যে মানুষ হারিয়ে অসহায় হয়েছে। পত্র আজ আর স্কুল যায়নি। রান্নাঘরের বাসি থালা বাসন নিয়ে সে পুকুর পাড়ে চলে গেল। পুষ্প শুয়ে আছে নিজের ঘরে। ছায়া তৈরি হচ্ছেন সদরে যাওয়ার উদ্দেশ্যে। গতকাল যাওয়ার কথা থাকলেও বিন্নিদের অনাকাঙ্ক্ষিত প্রস্থানের জন্য আর যাওয়া হয়নি। তাই দ্রুত তৈরি হয়ে নিচ্ছেন সে।
পুকুর পাড়ের নীরবতা ঠেলে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। পত্র এক মনে থালা বাসন ধুচ্ছে। হুট করেই অনুভব করল সে তার পিছনে কেউ উপস্থিত। পত্র ঘুরে তাকালো না, কিন্তু আন্দাজ করতে পারলো কে এসেছে। পিছনের পদাচরণের শব্দ থেমে গেল, তারপর কেটে গেল মিনিট দুই। চারপাশে নীরবতা তখন ঘন হয়ে এলো। পত্র এবার পেছন ফিরে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখে তার কিঞ্চিত ভ্রু কুঁচকে এলো। সে আবার ঘুরে নিজের কাজে মনোযোগ দিল। সেকেন্ড ঘুরতেই উপস্থিত ব্যক্তি মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমায় কিছু বলতে চাই পত্রলেখা। পত্র এক মনে থালা বাসন ধুয়ে উঠে এলো, মুখ চোখ গম্ভীর করে বলল, কি বলতে চান? সামনে দারুণ সুদর্শন পুরুষের আজ চোখ মুখে আগের মতন উৎফুল্ল ভাবটা নেই। সে আজ বেশ গম্ভীর। গম্ভীর কণ্ঠে বলল, তুমি হয়তো এটা শুনে আমাকে ঘৃণা করবে জানি, কিন্তু আমি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না, তাই তোমাকে সব বলে যেতে চাই। আতসের হেয়ালি কথায় ভ্রু কুঁচকালো পত্র। লোকটাকে আজ বেশ উস্কো খুস্কো দেখাচ্ছে। পত্র মনোযোগ দিল আতসের সারা অঙ্গে। লোকটার ভেতর কেমন এলোমেলো ভাব। পত্র ভ্রু জগল আরও খানিকটা কুঁচকে বলল, হ্যাঁ, বলুন। আতস কথা বলতে গিয়েও কেমন যেন বারবার থেমে যাচ্ছে, অস্বস্তি বোধ করছে। পত্র সময় দিল আতসকে। ছেলেটা নিজেকে সামলে নিল অনেকটা সময় নিয়ে। হুট করে আচমকা বলে উঠল, পত্র, প্রথম দেখায় তোমার চুল ভীষণ ভালো লেগেছিল, সাথে তোমার ভীতু ভীতু ভাবটাও। চেহারায় একটা মায়া মায়া ভাব আছে তোমার, কিন্তু সত্যি বলতে তোমাকে আমার ভালো লেগেছে কেবল। বন্ধু হিসেবে তুমি দারুণ মানুষ হবে, সেই হিসেবে হয়তো আমার তোমাকে ভালো লেগেছে, কিন্তু আমার প্রকাশভঙ্গি ছিল অন্যরকম। সে যাই হোক, কেন জানি তোমাকে আমার ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে করছে, আর সেই ভীষণ বিশ্বাস থেকে আজ একটা কথা বলতে এসেছি। আমি খুব শীঘ্রই গ্রাম ছেড়ে চলে যাব, আমার বন্ধু বান্ধব কাউকে জানাইনি, আমি তোমাকেই জানালাম। পত্র আতসের কথায় চরম বিস্মিত হলো, যা তার চোখ মুখে প্রকাশ পেল। কিছুক্ষণের জন্য কি বলতে হবে তাই যেন সে ভুলে গেল। বিস্মিত হয়ে বলল, তার মানে আপনি শহরে চলে যাবেন মানে? আর কাউকে জানাবেনই না কেন? পত্র, আমি বিন্নিকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু বিন্নি তা জানে না। সে মনে প্রাণে মানে তুমি আমাকে পছন্দ করো, সেই হিসেবেই সে আমার সাথে কথা বলতো, তাই আমিও তাকে বলতে পারিনি আমার মনের কথা, কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারছি না। বিন্নিকে ছাড়া এই গ্রামে আমার ভালো লাগছে না, আমি চলে যাব শহরে। আমিও ঢাকা থাকি, যেখানে বিন্নি হয়েছে। আমি পারবো না ওই মেয়েটাকে ছাড়া থাকতে, তাই আমাকে যেতে হবে। আমি চলে যাব পত্র, তুমি বন্ধু হিসেবে থেকেও, খুব বিশ্বাস করেছি আমি, রেখো আমার বিশ্বাসটুকু। পত্র চমকালো। বিশ্বাস? সে আদৌ বিশ্বাস রাখতে পারবে? কারো বিশ্বাস সে রাখেনি, রাখতে পারেনি। সে আদৌ পারবে রাখতে বিশ্বাস? আতস ভুল মানুষকে বিশ্বাস করে ফেললো না তো? পত্রকে চুপ থাকতে দেখে আতসেই বলল, ভালো থেকো পত্রলেখা, ভালো থাকুক তোমার চা বাগান, সুস্থ হয়ে উঠুক তোমার চা বাগান, আমি আসছি। পত্র কিছু বলতে গিয়েও বলতে পারলো না। সব কেমন গোলমেলে লাগলো তার, ভীষণ গোলমেলে। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আতস ছেলেটা যেতে যেতেও ফিরে তাকালো, কেমন অদ্ভুত সুরে বলল, ভালোবাসার অভিনয়ে তুমি দারুণভাবে জিতেছ। তুমি আমায় কখনোই ভালোবাসনি পত্র, তা দেখে অবশ্য আজ স্বস্তি মিলল। তোমার চোখের কোথাও আমাকে হারানোর ভয় ছিল না। তুমি ভালোবাসায় হয় বড্ড জয়ী, না হয় একদম কাঁচা। পত্র নিরুত্তর চেয়ে রইল। তার অনেক কিছু বলার থেকেও যেন কিছু বলার রইল না। সত্যিই কি সে ভালোবাসায় বড্ড কাঁচা? অথচ ভালোবাসার জন্যই তো আজ কত বলিদান। থালা বাসনগুলো রান্নাঘরে রাখতে ছায়ার মুখোমুখি হলো পত্র। ছায়া একদম তৈরি হয়ে নিজের ঘর থেকে বেরিয়েছে। পত্রকে দেখে সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, শহরের ওই ছেলেটার সাথে কিসের এত কথা বললি পত্র? মায়ের প্রশ্ন মুহূর্তেই ভয় জাগালো পত্রের মনে। কিঞ্চিত কেঁপে উঠল সে। আমতা আমতা করে উত্তর দিল, ওই তো মা, উনি বাবার কথা জিজ্ঞেস করছিলেন। কেমন আছে বাবা এসব? ছায়া পত্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পত্র তার বিনিময়ে কেবল মাথাটা নিচু করে রাখল। ছায়া আর কিছু না বলে রান্নাঘর থেকে খাবারের বক্সটা নিয়ে নিলেন বড় বেগটাতে। ঘরের দিকে তাকিয়ে পুষ্পকে ডেকে বলল, আমি গেলাম পুষ্প, সাবধানে থেকো দুজনেই, আর হ্যাঁ, আজকেও বাড়ি থেকে বের হইও না। মায়ের কণ্ঠ পেয়ে খাট ছেড়ে উঠে এলো পুষ্প। মাথা নাড়িয়ে বলল, সাবধানে যেও। ছায়া ঘাড় কাত করে তাকালো পত্রের দিকে। আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, তুমিও বের হইও না, দুই বোন সুন্দর মতো থাকবে, আমি সন্ধ্যা হতে হতেই ফিরে আসবো।
পত্র নিঃশব্দে ঘাড় নাড়াতেই ছায়া বিদায় নিল। মা বেরুতেই স্বস্তির শ্বাস ফেলল পত্র। আচমকাই তার মনে হলো মা কিভাবে জানলো পুকুর পাড়ে আতসের সাথে সে কথা বলেছে। মা তো বাড়িতেই ছিল। এই প্রশ্নটা বারবার ঘুরপাক খেলো পত্রের মাথায়। তখনই পুষ্প ছুটে গিয়ে ঘর থেকে একটা লাল টকটকে শাড়ি আনলো, বাড়িয়ে দিল পত্রের দিকে, ক্ষীণ স্বরে বলল। পত্র, এটা বিন্নি তোকে দিতে বলেছিল। পত্র এমন লাল টকটকে শাড়ি দেখে কিছুটা চমকে উঠল, ভেবাচাকা খেয়ে বলল। বিন্নি কখন দিল? এই তো 3-4 দিন আগে ওদের বাড়ি থেকে ফেরার সময় লুকিয়ে দিল একটা ব্যাগ করে, আর বলেছিল তোর যখন উদাস লাগবে চারপাশ, তখন যেন এটা খুলে দেখিস। পুষ্পের কথায় ভ্রু কুঁচকালো পত্র। কপালে 3 ভাঁজ ফেলে শাড়িটা হাতে নিতে নিতে বলল। নতুন শাড়ি? এই শাড়ি দিল কি জন্য? নাকি চলে যাবে বলেই দিয়ে গেল? ছোট্ট জবাব দিয়ে পুষ্প আবার নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলেই পিছন থেকে পত্রের ডাক ভেসে এলো। ভাবুক স্বরে বলল। এটা আপাতত রাখ তোর কাছে, আমি স্নান করে আসি পুকুর থেকে। বোনের কথা অনুযায়ী শাড়িটা নিল পুষ্প, আবার নিঃশব্দ চলে গেল সেখান থেকে। পত্রের পেটে তখন হাজারো রহস্য ঘুরপাক খাচ্ছে। কেমন আধা আধা ঝাপসা ঝাপসা লাগছে রহস্যের এই বেড়িবাঁধ। চা বাগানে আরেকটি বীভৎস সকাল হলো। চারপাশের চঞ্চল মানুষ ছুটে গেল সেই বীভৎসতা দেখতে। পুকুর পাড়ের বিরাট ছায়া দেওয়া উপকারী বটগাছটা কিছুদিনের বিবর্তনেই হয়ে উঠল মানুষ খেকো। আজও গিলে নিল তাজা এক প্রাণ। গতকালকের জীবিত যুবকটা আজ কেবল নিথর দেহ হয়ে ঝুলে আছে গাছের সাথে। সবার ছুটোছুটি দেখে পত্র, ছায়া, পুষ্পও এলো কৌতূহল মেটানোর জন্য সে দেহখানা দেখতে। কিন্তু দেহটা দেখার পর তারা জমে বরফ হয়ে গেল। পত্র কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আতস? অন্ধকার আচ্ছন্ন ঘরটাতে গুটিসুটি মেরে বসে আছে পত্র। তার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে বারংবার একটা বাক্য। তোমায় আমি বিশ্বাস করেছি পত্র। পত্র আরো গুটিয়ে নেয় নিজেকে। পোড়া ঘরের নেতানো গন্ধটাও তার নাকে লাগছে না। তার ভীত আত্মা কিছুক্ষণ পর পর লাফিয়ে উঠছে। সময়টা তখন রাতের মাঝামাঝি। পত্রের ভয়ে শরীর জমে আসে। দুরু দুরু করে কাঁপে অন্তরাত্মা। ভয়টা অন্য কিছুর জন্য না, পত্রের ভয়টা নিজেকে নিয়ে। সে ধীরে ধীরে এত বেশি স্বার্থপর হয়ে গেছে যে সে এত বড় বড় অন্যায়ও এতদিন চোখে দেখে উড়িয়ে দিয়েছে। কখনো বা স্বার্থপরতায় ভুলে গিয়েছে কিছু অন্যায়ের সাথে সে অনাকাঙ্ক্ষিত ভাবেই যে অতপ্রতভাবে জড়িয়ে গেছে তা সে টের পায়নি। আতসের মৃত্যুর দ্বিতীয় দিন আজ। আতসের দেহটা নিয়ে তার বন্ধু গৌরব চলে যায় শহরে। সকলেই বলছে এটা আত্মহত্যা, কিন্তু পত্রের কোথাও যেন একটা গোলমেলে লাগছে। যে ছেলেটা সুখের আশায় শহরে চলে যাবে বলেছিল, লাখ লাখ টাকার প্রজেক্টের কথা না ভেবেই শহরে যাবে বলেছিল, সে ছেলেটা কিনা শেষমেশ আত্মহত্যা করেছে। বেঁচে থাকার কারণ আছে সত্ত্বেও কেউ নিশ্চয়ই মরতে যাবে না। কিন্তু তবে আতস কেন এ পথ বেছে নিলেন? যদি বিন্নির জন্য হয় তবে তো ছেলেটা নিজেই বলেছিল শহরে গিয়ে সে বিন্নিকে খুঁজবে। তাহলে হুট করে এ সিদ্ধান্ত কেন? আতসের শহরে যাওয়ার খবরটা আতস আর পত্রবাদে একজন জানতো। তবে কি সে একজনই দিতে পারবে এই মৃত্যুর উত্তর? পত্রের মুখ দিয়ে বের হয়ে যায় অপ্রত্যাশিতভাবে গঙ্গানির শব্দ। সাথে সাথে সে দু হাতে নিজের মুখ চেপে ধরে। বাবাকে আজ সদর থেকে আনা হয়েছে। মা সহ গ্রামের কয়েকজন নিয়ে আসছে। পরেশ মামা সকল খরচ বহন করেছেন। মামাও এসেছিলেন বাবাকে দিতে, কিন্তু বেশিক্ষণ থাকেননি। তার দরকারি কাজের জন্য সে চলে গিয়েছে। পুষ্প, মা বাবা সবাই আপাতত ঘুমে ব্যস্ত। ঘুম আসছে না কেবল পত্রের। গত 2 দিন যাবৎ তার জীবনটা নরক হয়ে উঠেছে। চারপাশে সে কেবল আতসের একটা কথার প্রতিধ্বনি শুনতে পায়। নিজের সাথে নিজে লড়াই করছে 2 দিন যাবৎ। হাজারটা প্রশ্নের ছড়াছড়ি, অথচ কুল কিনারা পাচ্ছে না উত্তরের। পত্র উঠে দাঁড়ালো। হুট করেই তার মনে পড়ল প্রথম অদ্ভুত কাণ্ড শুরু হওয়ার 3টার কথা। ঘটনাটির সূচনা পত্রই ছিল। সেই তো প্রথম পুকুর পাড়ে দেখেছিল অভ্রদা আর পিসির প্রতিচ্ছবি। তারপর থেকে সব কেমন ঘটে গিয়েছে। তাহলে এর উত্তর একমাত্র সেই খুঁজতে পারবে। পত্রের মাথায় ঝাপসা হয়ে ভেসে উঠল বিন্নির দিয়ে যাওয়া শাড়িটার কথা। যখন খুব হতাশ হবে তখন শাড়িটা খুলে দেখতে বলেছিল বিন্নি। এমন কিছুই তো বলে গিয়েছিল পুষ্পকে। পত্র ছুটে গেল মায়ের ঘরটাতে। একদম নিশ্চুপ নীরবতার সাথে মায়ের আলমারিটা খুলল। আধারে দেখা যাচ্ছে না কিছুই। হারিকেনের আলো মাত্রাতিরিক্ত কোমল ও ক্ষীণ। পত্র আশপাশ খোঁজা শুরু করলো। মায়ের ঘরে তো টর্চ লাইট থাকে সব সময়।
বাবা রাতে আসতেন বলে টর্চ লাইট ব্যবহার করতেন। টর্চ লাইটটা কোথায়? চারপাশে অন্ধের ন্যায় কিছুটা হাতড়ে মায়ের বালিশের পাশ থেকে টর্চ লাইটটা ধীর গতিতে তুলে নিল পত্র। লাইটটা জ্বালিয়ে আলমারিতে খোঁজ করলো টকটকে লাল রঙের সেই শাড়িটা। আর মিনিট দুইয়ের মাঝে আলমারির এক কোণায় বড্ড অবহেলার সাথে পরে থাকতে দেখলো শাড়িটা। পত্র যেমন নিশ্চুপে ঘরে প্রবেশ করেছে ঠিক তেমন নিশ্চুপেই ঘর থেকে বেরিয়ে গেল। আকাশে অবাক জ্যোৎস্না তখন রহস্য ঘরে হাসছে। চারদিকে গা ছমছমে ভাব। দূর হতে থেকে থেকে শেয়াল ডেকে উঠছে। শিরশিরে বাতাস ছুঁয়ে দিচ্ছে শরীরকে নিবিড় আলিঙ্গনে। পত্র এক মুহূর্ত অপেক্ষা না করেই আধপোড়া ঘরটাতে চলে গেল। ভাঙা ও আধপোড়া চৌকিটার উপর টর্চ লাইটটা লম্বালম্বি ভাবে রেখে পুরো ঘরটাকে আলোকিত করলো। আচমকা সে খেয়াল করলো আশ্চর্যজনক ভাবে তার হাত কাঁপছে। সে তো আজ অন্যায় করতে যাচ্ছে না, কেবল অন্যায়ের কোনো প্রতিরোধ পাবে কিনা সেটাই খুঁজছে। তবে হাত কাঁপছে কেন? পত্র শাড়িটাকে আরেকটু নিজের সামনে আনতেই খেয়াল করলো একটা মিষ্টি সুগন্ধ ভরে গেছে তার আশপাশ। অভ্রদার সুগন্ধিটার ঘ্রাণ এমন ছিল। পত্র শাড়িটায় হাত বুলিয়ে দিল। কমল তুলতুলে মকমলের শাড়ি, বড্ড দামি হবে নিশ্চয়। পত্র শাড়িটার ভাঁজ খুলল। মোহনীয় ঘ্রাণে কিছুটা মাতোয়ারাও হলো। লাল শাড়িটা আসলে পুরোপুরি লাল না, কেবল আঁচলটুকু লাল, আর ভেতরটা শুভ্র রাঙা। পত্র অবাক হয়ে চেয়ে রইল শাড়িটার দিকে। শাড়িটা সুন্দর, তবে আশানুরূপ কিছু না পাওয়ায় পত্রের মন খারাপ হলো। বিন্নি যে বলেছিল শাড়ির মাঝে তার হতাশা দূর করার কিছু আছে, কই কিছুই তো নেই। পত্র যেই না শাড়িটা চৌকির উপর রাখতে যাবে, টর্চ লাইটের স্বচ্ছ আলোয় শাড়িটার মাঝে কিছু একটা অস্বচ্ছভাবে ফুটে উঠতে দেখলো। পত্র অবাক হলো। তৎক্ষণাৎ শাড়িটা আবার মেলে ধরলো। টর্চ লাইটের স্বচ্ছ আলো ফেললো শাড়িটার সাদা অংশে। এবার পরিষ্কার হয়ে উঠলো অস্বচ্ছ জিনিসটা। পেন্সিল দিয়ে কি যেন লিখা, বেশ অনেকটা জায়গা জুড়ে, তবে ছোট ছোট অক্ষরে। পত্র টর্চটা একদম লেখাগুলোর উপর ধরতেই অস্বচ্ছ লাইনগুলো ভেসে উঠলো পরিষ্কার অক্ষরে। প্রিয় পাতা, জানি না এমন জায়গায় লিখে যাচ্ছি আদৌ তা তুই দেখবি কিনা। তাও শাড়ির উল্টো পিঠে লেখা এই অযত্নের অক্ষরগুলো আদৌ তোকে ধরা দিবে কিনা। তবুও বলে যেতে চাই অনেক কথা। চা বাগানে অনেক বছর আগে এক অত্যন্ত রূপসী মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছিল চা বাগানেরই এক প্রাপ্তবয়স্ক যুবক। তাদের প্রেম নৈতিক থেকে অনৈতিকতাও ছুঁয়ে ফেলে। বয়সের উচ্ছলতায়, প্রেমের উত্তেজনায় তারা করে ফেলে অনেক ভুল, কিন্তু তা জানেনি কেউ। কিন্তু সব ক্ষেত্রে তাদের ভাগ্য ভালো থাকলেও বেলা শেষে তাদের ভাগ্য তাদের সাথ দেয়নি। মেয়েটার বিয়ে হয়ে যায় অন্যত্র। সুন্দরী মেয়ের তাড়াতাড়ি বিয়ে হওয়াটাই তো স্বাভাবিক, আর তখন সময়টাও ছিল তেমন। মেয়েটার বিয়ে হওয়ার পর ছেলেটারও বিয়ে করে ফেলে, তাও বাবা মায়ের ইচ্ছেতে। কিন্তু গল্পটা এখানে শেষ হলেই হয়তো আমরা বেঁচে যেতাম সবাই। গল্প শেষ হলো না এখানে। মেয়েটা প্রেমিকের মতন স্বামী পায়নি বলে তার স্বামীর প্রতি ছিল অনীহা। কোনো মতে সংসারটা বছর খানেক টিকিয়ে রেখেছিল, কিন্তু বছর ঘুরতেই অপ্রত্যাশিতভাবেই মারা গেল তার স্বামী। তার জায়গা হলো আবার নিজের বাবার বাড়ি। ওদিকে ছেলেটা কিন্তু চুটিয়ে সংসার করছে, নিজের স্ত্রীর সব অধিকার পূরণ করেছে। মেয়েটার বাবার বাড়িতে তখন ছিল নিজের ভাই, যার ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল। ভাইয়ের বউয়ের সাথে ছিল তার গলায় গলায় ভাব। সারাটা দিন ঘুরে বেড়াতো, সংসারের হাল ধরে রাখতো শক্ত হাতে। ভাইয়ের বউ ননাস বলতে পাগল ছিল, বয়সেও ছিল ছোট অনেক, কিন্তু সবার চোখের দৃষ্টি সীমানার বাইরে একটা অনৈতিক সম্পর্কে বয়ে বেড়াতে লাগলো চা বাগান। স্বামীর মৃত্যুর কোনো ছাপ ছিল না সেই নারীর ভেতর। তার রূপ যৌবন কেবল বয়সের তোপে বাড়ছিল, আর গভীর হচ্ছিল প্রেমিকের সাথে সম্পর্ক। ওদিকে প্রেমিকের ঘরে ফুটফুটে দুটো সন্তান হেসে খেলে বড় হচ্ছে, আর সাথে বড় হচ্ছে একটা বিশ্রী সম্পর্কের বীজ। হুট করেই খারাপ হয়ে যায় সে বিধবা নারী এবং তার ভাইয়ের বউয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেন খারাপ হয় তা হয়তো ভিন্ন কোনো গল্পে রচিত আছে, আমাদের জানার বাহিরে। প্রিয় দুজন মহিলা হয়ে গেল একজন আরেকজনের বিপরীত, প্রতিদ্বন্দ্বী। স্বামীবিহীন অল্প বয়স্কা নারী যৌবনের তাড়নায় করে ফেলে কত অপ্রীতিকর ঘটনা। সবই চা বাগান তার গভীরতায় খুব গোপনে লুকিয়ে রেখেছিল। কিন্তু সত্যি যে চাপা থাকে না,
একদিন সেই প্রেমিক প্রেমিকা অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয় প্রেমিকের ছেলে। ততদিনে অবশ্য প্রেমিক প্রেমিকার বয়সে মধ্যবয়স্কার ছাপ পড়ে গেলেও তাদের প্রেম ছিল প্রথম দিনের মতনই সতেজ ও রমরমা। নিজের ছেলের চোখে নিচু হয়ে যায় তার বাবা। ছেলে কথা গোপনে রাখে, কিন্তু বাবাকে বারবার ফিরে আসতে বললেও তার বাবা আগের মতনই নিজের প্রেম চালিয়ে যেতে লাগে। এরপর তো লণ্ডভণ্ড হয়ে যায় সব। অপ্রত্যাশিতভাবে মারা যায় ছেলেটা, কিন্তু তার মৃত্যুর অনেক দিন পর পাওয়া যায় তার লাশ। মৃত্যুর কারণ জানা যাওয়ার আগেই তাকে নিঃশেষ করে দেওয়া হয়। ততদিনে সে গোপন প্রেমের গল্প রচনা করা প্রেমিকাও মারা যায়। তারপর চা বাগানে ঘটে অনেক অস্বাভাবিক ঘটনা, আর একদিন অবশেষে প্রেমিকের মৃত্যুর মাধ্যমে সে ঘটনার সমাপ্তি ঘটে। পত্র এত বিশাল লেখা পড়ে মুখ তুলে তাকায়। যদিও চিঠির শেষ এখানে না, কিন্তু পত্রের সহ্য ক্ষমতার শেষ যেন এখানেই। এত ভয়ঙ্কর গল্পের মালা বিন্নি বুনে দিয়ে গেছে, এত নিষ্ঠুর গল্পের অতীত পত্র মানতে পারছে না। চেনা মানুষজনের যেই অপরিচিত রূপ বিন্নি বর্ণনা করেছে তা মানতে পত্রের কষ্ট হচ্ছে। গল্পের চরিত্রগুলোর নাম নেই, অথচ পত্র বোধহয় তাদের চেনে, খুব ভালো করে চেনে। কিন্তু এমন ভয়ানক তাদের গভীরের রহস্য, শাড়ির কোল ঘেঁষে বাক্যগুলো উকিঝুঁকি মারছে। মনের কোণে কৌতূহল ঝড় তুলেছে, অথচ পত্র নিশ্চুপ। সত্যি যদি বিন্নির গাথা বাক্যগুলো নেহাতই গল্প হতো, তাহলে কি কোনো ক্ষতি হয়ে যেত? বিরাট কঠিন এক সত্যি বুকে পুষে আঁচলে বুনন করা চিঠির পরের অংশ শুরু করলো পত্র। প্রেমিক প্রেমিকার গল্পের সমাপ্তি হয়েছে বলে ভাবিস না যেটি এখানেই শেষ। এখান থেকে তো শুরু। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছিস এই গল্পের প্রেমিক প্রেমিকা যুগলকে। তবু আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এরা হলো তোর পিসি আর আমার বাবা নামক মানুষ। আর তোদের এই নিষিদ্ধ প্রেমের জন্য বলিদান হওয়া মানুষটা হলো আমার ভাই। আমার ভাই তাদের এই নিষিদ্ধ প্রেমের জন্য বলিদান হয়েছিল। অবাক হোস না একদম। এই যে এতক্ষণ যে গল্প শোনালাম, তাও তোর অভ্রদার যত্নে লেখা প্রিয় ডায়েরি থেকে আমি গুছিয়ে নিয়েছি। পৃষ্ঠাগুলো লুকিয়ে ফেলেছি পৃথিবীর বুক থেকে। আমার মা যে সহ্য করতে পারবে না পত্র, একদম পারবে না। তুই লুকিয়ে ফেলিস এই গল্পগুলো কেমন? আমাদের জীবনগত তো স্বাভাবিকই চলছিল। বর্দা আমাদের কাছে এলো তার কলেজের ছুটিতে। তার বোনের প্রথম বিয়েটাও তো তখন ঠিক হলো। কি আনন্দ হয়েছে ওই আশেপাশে। এর মাঝেই হুট করে একদিন বাবা বলল আমাদের দোকানে নাকি বর্দার কলেজ থেকে কল এসেছিল। দোকানের টেলিফোনেই তো আমরা খবরাখবর পেতাম। বর্দা তৈরি হলো, বাবা এগিয়ে দিতেই গেল। এ যাওয়া বর্দার শেষ যাওয়া হবে কে জানতো। আমার বর্দা যে আর ফিরবে না, আমি জানলে কখনোই তাকে যেতে দিতাম না। তবে আমার বাবাও যে এত অমানবিক হবে জানলে তার কথা বিশ্বাস করে বর্দাকে যেতে দিতাম না। হয়তো বর্দাও আজ করতে পারেনি তার জন্মদাতা তার প্রতি এত নির্দয় হবে। ছেলেকে পৃথিবী ছাড়িয়ে দিয়ে ভেঙে পড়লেন আমার বাবা। হয়তো তোর পিসিও, কে জানি, সেও হয়তো বুঝতে পেরেছে তার প্রেমিক খুব বড় কিছু করেছে। না হয় তোর মা তো কত কথাই বলতো, সেদিনের এমন কি কথা লেগে গেল যে তাকে আত্মহত্যাই করতে হলো। হয়তো এই গল্প অন্য কোথাও রচিত, হয়তো কখনো খুঁজে পাবি এর অস্তিত্ব, হয়তো বা চোখের দেখাটাই সত্যি হয়ে থেকে যাবে। বর্দার মৃত্যুর অনেকগুলো দিন পর যখন আমি জানতে পারলাম এসব, বিশ্বাস কর মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম, কিন্তু প্রকাশ করতে পারিনি বুকের ভারী। তবে আজ পরম শান্তি নিয়ে লিখছি। পৃথিবীতে আমার কিছু চাওয়ার নেই। বাবাকে হারিয়ে আজ আমি পরম তৃপ্ত, শান্ত। আমি জানি না তোর পিসি হয়ে কে ঘুরছে, কার জন্য বাবাটা আমার বিছানা নিয়েছিল। তবে বলবো তার প্রতি আমার কৃতজ্ঞতা। সে তার অজান্তেই হয়তো আমার বড় উপকারটা করেছিল। একটা ভয়াবহ অধ্যায়ের ইতি টানলাম এখানে। হয়তো আমাদের আবার দেখা হবে ইট পাথরের এই নিষ্ঠুর শহরের কোনো অলিগলিতে। হয়তো কখনোই আর দেখা হবে না। চা বাগানের পত্র, পুষ্প নামক প্রিয় মেয়েগুলোকে হয়তো হারিয়ে ফেললাম সময়ের স্রোতে। বাস্তবতার আঁচড়ে আজ আমরা নিঃস্ব। শেষবেলায় আরেকটা কথা বলে দিয়ে যেতে চাই। শাড়িটা বর্দা খুব যত্ন করেই নাকি শহর থেকে এনে লুকিয়ে রেখেছিল আলমারিতে।
সেটাও ডায়েরি পড়ে জানলাম। আর শাড়িটা কার জন্য আনা জানিস? তোর জন্য। আমার হতভাগা বর্দার ডায়েরি থেকে জানলাম মানুষটা নাকি তিল তিল করে তোকে বুকের মাঝে বহু বছর আগে থেকে পুষে রেখেছিল, অথচ আমরা টেরও পেলাম না। কি অদ্ভুত, তাই না? বল। তবে থাকুক, তুই না হয় ভালো থাক তোর ভালোবাসায়, আমার বর্দা না হয় অভালোবেসেই মরল। ইতি তোর খই। পত্র শাড়িটা বুকের মাঝে জাপটে ধরলো। বুক ভার করে তার কান্না এলো। কতগুলো এলোমেলো হিসেব মিলে গেল। অভ্রদার অকালে বিদায় নেওয়ার গল্প আত্মপ্রকাশ পেল। পত্র বোকা, বড্ড বোকা। কাজকে আঁকড়ে ধরতে গিয়ে হিরে হারিয়েছে। আজ আর আফসোস করে লাভ নেই। চারপাশে কেবল হাহাকার আর পত্র নির্বাক। কারণ সেই তো শূন্যতা ডেকে আনলো। না ৬-৭ মাস আগে কোনো গল্পের সূচনা হতো, আর না পত্র আজ এতটা অসহায় হতো। সে ভুল। পত্র ফুপিয়ে কেঁদে উঠল। তার আর করার কিছুই নেই। আতস মারা যাওয়ার কয়েকদিন পরের কথা। আতসের লাশ নিয়ে যাওয়া বন্ধুটি আর ফিরল না। সে এই প্রজেক্টের কাজে আর নেই বলে জানালো। এতদিন আতসের মৃত্যুতে বন্ধ হয়ে থাকা প্রজেক্টটা আবারও শুরু করার কথা বলল মালিকের ছেলে কঙ্কর আর নব। বড় বড় মেশিনগুলো আবার সশব্দে চালু হলো। চা বাগানের সজীব পরিবেশ মুহূর্তেই প্রযুক্তির দানবীয় আক্রমণে মর্মাহত হলো। এবার চা বাগানের মানুষ আওয়াজ তুলল, কিন্তু মালিকের টাকা ও ক্ষমতার কাছে সে আওয়াজ বড়ই ক্ষীণ। সেদিনের রাতের পর পত্র কেমন যেন কথা বলতে ভুলে গেল। ঘর থেকে বের হওয়া রীতিমতো ছেড়ে দিল। হাজারবার জিজ্ঞেস করেও তার এই নিশ্চুপতার সমাধান করা গেল না। সে যেন প্রাণহীন, ভেঙে পড়া কোনো গাছের ডাল কিংবা ঝরে পড়া পাতা। পুরো সংসারকে সামলাচ্ছে ছায়া আর পুষ্প। সমীরবাবু পঙ্গু হয়ে বিছানা নিয়েছে। স্বামীর এই অবস্থায় ঘরের কাজ, বাহিরের কাজ সবটার দায়িত্ব এসে পড়ল ছায়ার কাঁধে। সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, অবশেষে বেলা ফুরালো। পুষ্প আধপোড়া রান্নাঘরটায় বসে রান্না করছে। ছায়া স্বামীকে খাবার খাইয়ে শুইয়ে দিয়েছে। আর পত্র পুড়ে যাওয়া রুমটার আধা ভাঙ্গা চৌকিটাতে শুয়ে আছে। ছায়া স্বামীকে খাইয়ে হারিকেনের আলোটা একদম ক্ষীণ করে ঘরটাকে ঘুমানোর উপযোগী করে দিল। সমীর বাবুও মুহূর্তেই ঘুমিয়ে গেল। ছায়া স্বস্তির শ্বাস ফেলে উঠে গেল জায়গা থেকে। ঘরের দরজাটা হালকা ভিজিয়ে উঠোনে দাঁড়িয়ে পুষ্পকে ডাকলো। পুষ্প, পুষ্প, কত দূর হয়েছে তোর? পুষ্প কড়াইয়ের মাছ উল্টোতে উল্টোতে উত্তর দিল। এই তো মা, মাছ ভাজা হলেই একটু হালকা ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। পুষ্পের উত্তর পেয়েই ছায়া জিরিয়ে নিল। বাড়িটা অন্ধকার। ঘরে হারিকেন যা একটু জ্বলছে। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে। এরপর আর লাগাতে পারেনি। কোয়ার্টারের ওখান থেকে লাইন আনতো, কিন্তু মালিকের ছেলে কঙ্কর এবার বিদ্যুৎ দিতে নাকচ করেছে। তাই অন্ধকারেই দিন যাচ্ছে তাদের। ছায়া রান্নাঘর ও নিজের ঘরে আরেকবার তাকিয়ে পত্র যে রুমে আছে সেখানে গেল। মাকে ঘরে আসতে দেখে পত্র শোয়া থেকে উঠে বসলো। ঘরের সাথে লাগোয়া জানালাটা দিয়ে বাহিরের জ্যোৎস্নায় আচ্ছন্ন পরিবেশের প্রতিচ্ছবি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সেই অস্বচ্ছ আলোয় বোঝা গেল ছায়া চৌকির সামনে হয়তো মোড়া পেতে বসেছে। দুজন দুজনের মুখোমুখি, অথচ দুজনেই চুপ। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর ছায়াই প্রথম মুখ খুলল। গম্ভীর কণ্ঠে বলল, তোর ঘর দরজা বন্ধ করে এমন নির্বাসনের কারণ দেখছি না আমি। মায়ের কথার বিপরীতে পত্র নিশ্চুপ। ছায়া শ্বাস ফেললেন, বিরক্তির স্বরে বললেন, এর জন্যই তোমাকে আমার পছন্দ না, কারণ তুমি বড্ড স্বার্থপর। পত্র এবারও উত্তর দিল না। ছায়াও হয়তো উত্তরের আশা করলো না। সে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, পত্র দেখো, তোমাকে একটা কথা বলি। তোমার কি হয়েছে আমি জানি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে তোমার কোনো ভুলের কারণেই ওই শহুরে ছেলেটার এই অবস্থা। তোমার যদি মনে হয় ভুল শুধরে নেওয়া উচিত, শুধরে নাও। অনেক দেরি হয়ে গিয়েছে ভেবে বসে থেকো না। দেরিতে হলেও শুধরে নেওয়া উচিত কিছু ভুল, কারণ হয়তো তা আবার নতুন কোনো ক্ষতি সৃষ্টি করবে। বুঝছো তো? আচ্ছা, বড়দির সাথে বিপ্লবদার সম্পর্কটা কিভাবে জানলে তুমি? পত্র খুব আশা নিয়ে মাকে প্রশ্ন করলেও ছায়া একদম ঝেড়ে ফেললো সে প্রশ্ন। মরা ছেড়ে উঠতে উঠতে বলল, খেতে আসো, ভাত দিচ্ছি। পত্র জবাবে কিছু বলল না। তার দৃষ্টি জানালার বাহিরে। ছায়া নিঃশব্দে ঘর ছাড়লো। তারপর সব আবার শুনশান। রাত পেরিয়ে ভোর হলো। চা বাগানের মানুষদের অবাক করে দিয়ে সেদিন আর শহুরে মেশিনগুলো শব্দ তুলে চালু হলো না।
পত্র ও পুষ্প সকালে উঠে নিজেদের কাজে লেগে পড়লো। আজ কয়েকদিন পর পত্র আবার ঘর ছেড়ে বের হলো। উঠোন ঝাড় দিল, পুষ্প পুকুর থেকে এঁটো থালা বাসনগুলো ধুয়ে আনলো, রান্না চাপালো চুলোয়। পত্র বাবাকে পরিষ্কার করিয়ে দিল। দুবোন কাজে লেগে পড়লেও আশেপাশে তারা ছায়ার কোনো অস্তিত্ব দেখতে পেল না। এই নিয়ে অবশ্য তাদের কোনো মাথা ব্যথাও নেই। কয়েকদিন যাবৎ বাড়ির জন্য প্রয়োজনীয় বাজার হাট ছায়া করেছে, আর সকালে বাজার করতেই বেরিয়ে যায়। সকাল গিয়ে দুপুর ঘনিয়ে আসে। ঘরের অবশিষ্ট সবজি মাসুই রান্না করে ফেলে পুষ্প মায়ের অপেক্ষায় থেকে শেষমেশ। দুবোন স্নান সেরে যাবতীয় কাজও শেষ করে ফেলে, তবুও মায়ের আসার লক্ষণ নেই। একটু চিন্তিত হলেও তেমন পাত্তা দেয় না তারা। দুজনে যখন উঠোনে এসে বসলো, পত্রের হুট করেই কিছু একটা মনে পড়লো। সে মুহূর্তেই ঘরে গিয়ে ফিরে এলো, হাতে সেদিনের বিন্নির দেওয়া শাড়িটা। পত্রের হাতে শাড়িটা দেখে ভ্রু কুঁচকালো পুষ্প, কিছুটা অবাক হয়ে বলল। এটা এনেছিস যে? পত্র শাড়িটায় কয়েকবার হাত বুলিয়ে নিল, তারপর আচমকাই শাড়িটা সে পুষ্পের কোলে দিয়ে বলল। এটা আসলে তোর জন্য ছিল পুষ্প। অব্রতা তোর জন্য শহর থেকে এনেছিল। বিন্নি জানতো না বলে আমাকে দিয়েছে। পত্রের কথায় চোখ বড় বড় করে তাকালো পুষ্প, অবাক কণ্ঠে বলল। অভ্রতা এনেছে? হ্যাঁ। আমার জন্য? হ্যাঁ রে। সত্যি অভ্রতা আমার জন্য এনেছিল? পত্র এবার মিশে মিশে বিরক্ত হয়ে বলল। হ্যাঁ রে ভাই, তোর জন্য এনেছিল। কতবার এক কথা জিজ্ঞেস করিস? অভ্রতা সত্যি সত্যি আমার জন্য এনেছে? যেমন করে নেল পালিশ আনতো? পুষ্পের কণ্ঠস্বরে ভিন্নতা লক্ষ্য করেই চমকে উঠল পত্র। চমকে যাওয়ার হাব ভাব ছড়িয়ে গেল তার মুখমণ্ডলে। আমতা আমতা করে বলল। হ্যাঁ, নীল পালিশ আনতো চেয়ে তাই শাড়িও এনেছে। তবে তোর কথাই ধরে নিলাম বরাবরের মতো। এটা তাহলে আমার তো? হ্যাঁ তোর। এমন ভিজে কেন? আবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধায় পড়ল পত্র। অতঃপর বকা বকা হেসে উত্তর দিল। কাল বের করতে গিয়ে কাদা ভরে গিয়েছিল, তাই ধুয়ে দিয়েছি। তাহলে আজ আমি পরবো এটা কেমন? দুপুরে ভাত খেয়ে তারপর পরবো, আর অভ্রতার সমাধির কাছে গিয়ে অভ্রতাকে দেখিয়ে আসবো। পত্র কেবল মাথা দুলালো। ভেতর থেকে একটা ভারী ভাব মুহূর্তেই হালকা হয়ে গেল। বিন্নি ভুল বলেছে। অভ্রতাকে ভালোবাসার লোক আজও আছে পৃথিবীতে, যে হয়তো চিরকাল এমন করেই ভালোবেসে যাবে। দুপুরে দুবোন খাওয়া দাওয়া করলো। পুষ্প গেল শাড়ি পরতে, আর রোদ ঝিমিয়ে পড়তেই পত্র বেরিয়ে গেল মায়ের খোঁজে। প্রথমেই বাজারে গেল। বাজারের কোনা কোনা অবধি খুঁজতে শুরু করলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে ছায়ার কোনো অস্তিত্বের কেউ ঠিকানা দিতে পারল না। এতক্ষণের ফুরফুরে ভাব মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। পত্রের মনে ভয় জাগতে শুরু করলো। পত্রের উন্মাদনা দেখে পরিচিত কয়েকজনও লেগে পড়ল ছায়াকে খোঁজার কাজে। দুপুর ঝিমিয়ে বিকেল হলো। দল বেঁধে ছায়াকে খোঁজার কথা ছড়িয়ে গেল পুরে চা বাগান জুড়ে। পৌঁছে গেল পুষ্পের কান অবধি। তা শুনে বিচলিত হলো সমীর বাবুও, কিন্তু অকেজো পায়ের জন্য সে উঠতে পারল না বিছানা থেকে। পুরনো আসবাবপত্রের ন্যায় এক জায়গায় ঠাঁই পড়ে রইল, কিন্তু পুষ্প বেরিয়ে গেল তৎক্ষণাৎ। বাবার ঘরের দরজাটা বাহির দিয়ে আটকে সে বেরিয়ে এলো। দুবোন মিলে পুরো চা বাগানে মায়ের খোঁজ করলো, কিন্তু কোথাও পেল না মাকে। পুষ্প কেঁদে কেটে একাকার হলো, কিন্তু পত্র রইল শক্ত। বোনকে কাঁদতে দেখে সে বেশ কোমল কণ্ঠে বলছে। কাঁদিস না পুষ্প, আমি আছি তো। পুষ্প হাউমাউ করে কেঁদে উঠল। মানুষ হারাতে হারাতে মেয়েটা এত ভীত হয়েছে যে হারানোর কথা ভাবলেও তার শরীরের প্রত্যেকটি লোমকূপ অবধি কেঁপে উঠে। পুরো গ্রাম যখন ঘোষণা করে দিল ছায়া চা বাগানে নেই, পত্র তখন অন্যরকম একটা পদক্ষেপ নিল। পুষ্পকে বাড়ি পাঠিয়ে সে সবকিছুর হিসেব মেটাতে বেরিয়ে পড়ল গন্তব্যে। চা বাগানের ঘন জঙ্গল ঘেঁষে যাওয়া ছিমছাম সুন্দর ধরনের কোয়ার্টারের আজ বাহিরের বাতি জ্বলছে না। ঘরের ভেতর ক্ষীণ আলো ছড়াচ্ছে হলুদ রঙের বাতিটি। সেই আলোয় বেগ গুছাতে ব্যস্ত নব। বেগ গুছিয়ে ঘর ছেড়ে বেরোতেই উঠোনে এক নারী অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা চমকে উঠল। দু কদম পিছিয়ে গিয়ে সন্দেহ দূর করার জন্য বলল। কে কে? কি অদ্ভুত, আজকাল আমার ছায়ামূর্তিটাও তোমার অপরিচিত লাগছে। মেয়েলি পরিচিত কণ্ঠটা শুনতেই ঢোক গিলল নব। আমতা আমতা করে বলল। তুমি এখানে কি করছো? হিসেব চাইতে এসেছি। হিসেব দিবে না প্রিয়? কিসের হিসেব? নারী অবয়বটা খানিক এগিয়ে উঠোনের মাঝামাঝি এলো। ঘরের ঝাপসা আলো নারী মূর্তিটার দিকে পড়ল। মেয়েটা হেসে উঠল, অথচ চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কেমন অদ্ভুত কণ্ঠে বলল।
আমায় তুমি ঠকালে প্রিয়। চোখ বন্ধ করে ভালোবেসেছিলাম বলে ভেবেছো বোকা, বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলে। কাজটা ঠিক করলে। নব ধমকে উঠল, ধমক দিয়ে বলল, কি বলছো পত্রলেখা? পত্রের হাসি হাসি মুখটা এবার হাওয়ায় মিলিয়ে গেল। আক্রোশে ফেটে পড়ে বলল, তুমি আমার সাথে প্রতারণা করেছো, এখন না বোঝার নাটক করছো তাই না? এই যে আমার প্রিয় চা বাগান, এটা তুমি এমন মৃত্যুপরিতে রূপান্তরিত করেছো। না তুমি 6-7 মাস আগে আমাকে তোমার জালে ফেলতে, আর না আমি এত এত পাপের অংশীদার হতাম। কেন? কেন তুমি আমাকে আতসের সাথে সম্পর্ক গড়তে বলেছিলে? কেন তুমি আমাকে মিথ্যে বুঝিয়েছিলে প্রজেক্টের নামে? আমাকে স্বর্ণের আংটি দিয়ে প্রেম জাহির করতে চেয়েছিলে। আর আমি কি বোকা ছিলাম? ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, অন্ধের মতন তোমার কথা বিশ্বাস করেছিলাম। এমনকি তুমি বলেছিলে পুকুর পাড়ে যেন আমি অব্রতাকে দেখেছি, সে কথা বাগানে প্রচার করে। আমি তাও করেছিলাম, কিন্তু আমি একটাবারও বুঝতে পারিনি তুমি কিসের লোভে বলেছ। ভেবেছিলাম ভালো চাও আমাদের, কিন্তু তুমি করছো সব, তাই না? এই যে আমার বাবার পাটা আজ অসাড়, তাও তোমার জন্য, তাই না? কতগুলো পাপ আমি করেছি তোমার কথাকে বিশ্বাস করে। সবাই বলতো আমি বুদ্ধিমতী, কিন্তু সেই আমি যে ভালোবেসে চরম বোকা হয়ে গেছি, তা আমি কাউকে বলতে পারলাম না। কেন এমন করলে আমার সাথে? প্রজেক্টের লোভে। এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারলে কতগুলো টাকা পেতাম জানো? যখন প্রথমবার এলাম চা বাগান পর্যবেক্ষণ করতে, তখন মনে হয়েছিল তোমার বাবা আর না হয় ওই অভ্র ঝামেলা তৈরি করবে। আর তাদের দুজনের একটা দুর্বল জায়গা, তা হলো তুমি। তুমি কি ভেবেছো অভ্রকে আমি চিনি না? প্রথমবার এসেই অভ্রের সম্পর্কে পুরো আগাগোড়া খেয়াল রেখেছি, কিন্তু আমার কিছু করার আগেই তোমার অভ্রতা চলে গেল বহু দূরে। আর তোমার বাবার সাথে ওটা আমি করিনি, করেছে কঙ্কর। ওর ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানো, কিন্তু অদ্ভুতভাবে আজ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার মস্তিষ্ক যা বলছে, কঙ্করকে আর খুঁজে পাওয়া যাবেও না। তাই প্রজেক্ট ফেলেই আমি চলে যাচ্ছি। প্রজেক্টের জন্য আনা টাকাগুলোই আমাকে ভালো ভবিষ্যৎ দিতে পারবে। আমার আর কি চাই? আর তোমার অভ্রতা সেজে আমি পুরো চা বাগানকে ভয় দেখাতে চাইলেও আমার আর তত কষ্ট করা লাগেনি। তার আগেই কেউ একজন আমার কাজগুলো করে দিয়েছে, তোমার পিসির রূপে। আর আতস, ওর সাথে আমাকে জড়িয়েছিলে কেন? ভেবেছিলাম ভবিষ্যতে কিছু হলে তার সমস্ত দায়ভার যেন আতসের ঘাড়ে পড়ে। পুরো চা বাগানের কাছে তোমাদের সম্পর্কের একটা নাম দিতে চেয়েছিলাম, যেন আমি কোনো কিছুতেই না থাকি। পত্র কতক্ষণ নিষ্পলক তাকিয়ে রইল তার সামনে থাকা মানুষের ন্যায় অমানুষটার দিকে। চোখের সামনে ভেসে উঠল সেই শরতের কথা, যে শরতে সে নব নামের ছেলেটার প্রেমে পড়েছিল, যে প্রেম বয়সন্ধির আবেগে মিশে ধারণ করেছিল অন্ধত্ব। আর আজ সেই অন্ধত্বে চা বাগান আর তার কাছের মানুষ ধ্বংসের মুখে। নিজেদের ধ্বংস চোখের সামনে ভাসতেই পত্র হিংস্র রূপ ধারণ করলো, নবের উপর হামলে পড়লো, ওর বুকের দিকের শার্ট খামচে ধরে বলল, সেদিন আতস ছেলেটা আমাকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে সব বলেছিল, আর আমি বিশ্বাস করেছিলাম তোমায়। তাহলে আমি কি ধরে নেব আতসের মৃত্যুর পেছনে তুমি দেই? কেবলমাত্র তুমি? হ্যাঁ আমি। কারণ আর কেউ জানতো না আতসের চলে যাওয়ার কথা। আমাকে জানিয়েছিল বলেই ওকে সাবধান করেছিলাম যেন চা বাগান ছেড়ে না যায়। কিন্তু ও তোমার আর আমার ব্যাপারে আঁচ করে ফেলে। এক কথায় দুই কথায় আমাদের মাঝে ঝামেলার সৃষ্টি। তারপর আর কি, রাগ সংবরণ করতে না পেরে সব শেষ করে দিলাম। পত্র থম মেরে গেল। ঘৃণায় রিরি করে উঠল তার শরীর। কলারে রাখা হাতটাও ঢিলে হয়ে গেল। একদলা থুতু নিক্ষেপ করলো সে উঠোনে। তাচ্ছিল্য করে বলল, দেখো প্রকৃতির কি নিয়ম। আতস আমায় বিশ্বাস করে ঠকেছে, আর আমি তোমায়। ঠকালে আমাকে, তাই না? ঠকিয়ে ভাবছো জিতে গেছো? শেষের কথাটা বলতে বলতে পত্র উত্তেজিত হয়ে উঠল। আশপাশ ফিরে কি যেন খুঁজলো। অন্ধকারেই ছুটে গিয়ে কোথা থেকে যেন একটা কুড়াল নিয়ে এলো, কিন্তু সে তা দিয়ে প্রহার করার আগেই নভ হো হো করে হেসে উঠল। বেগটা কাঁধে শক্ত করে চাপিয়ে বলল, আমাকে মারবে? কার জন্য? তোমার আদৌ অস্তিত্ব আছে এখানে? গিয়ে দেখো, এতক্ষণে বোধহয় তোমার ঘর পুড়ে ছাই। তোমার বাবা বোন হয়তো জ্যান্ত জ্বলে গেল। মাও তো নেই, কি করতে থাকবে গ্রামে? তুমি বরং আমার সাথে চলো। নভের কথায় পত্রের হাত থেকে কুড়ালটা গড়িয়ে পড়ল। এতক্ষণে সে দূর হতে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে। তা শুনেই তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। পুষ্প আর বাবা যে বাড়িতে, অনাকাঙ্ক্ষিত ধাক্কা সহ্য করতে না পেরে সে লুটিয়ে পড়ল মাটির বুকে। অন্যদিকে পত্রদের বাড়ির সামনে তুখোর ভিড়। পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। বাড়ির ভিতরে তো পুষ্প অভ্রদার দেওয়া শাড়িটা যত্ন করে পরে বাবার সাথে বিছানায় বসেছিল মা আসবে বলে। মেয়েটার আর মাকে দেখা হলো না। চা বাগানের গল্প কি তবে প্রকৃতি লুকিয়ে ফেললো তার গর্ভে?
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সিজন এখানেই শেষ। এবার তৃতীয় তথা অন্তিম সিজন শুরু হবে কাল কিংবা পরশুর মাঝে। বাকি যতটুকু রহস্য বা প্রথম পর্ব শুরু যেখানে হয়েছিল, আমরা তৃতীয় সিজনে সেখানে যাব এবং বাকি রহস্য সমাধান করব। গঠনমূলক মন্তব্য করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।